আসসালামু আলাইকুম সবাইকে। বোটানি চিত্রের সেকেন্ড ক্লাসে সবাইকে অনেক স্বাগতম। আমরা বোটানির ফার্স্ট পার্টটার মতো এই পার্টেও পেন্সিল, রাবার সবকিছু নিয়ে চলে আসছি। তোমাদের সেকেন্ড পার্টে যে অধ্যায়গুলো বাকি আছে, সেই অধ্যায়গুলোতে যেই সকল গুরুত্বপূর্ণ চিত্রগুলো আছে, সেই চিত্রগুলো আমরা আঁকা শিখবো এবং তার সাথে যে কনসেপ্ট ওটার সাথে রিলেটেড দুইটা একই সাথে শিখবো। তো আমাদের ফার্স্ট পার্টে কি কি ছিল? অধ্যায় বোটানির ক্ষেত্রে 1, 2, 4, 7, 8, তারপরে তোমার হচ্ছে 9 আর 11। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্টটাই ছিল, যেখানে আমরা 46টা চিত্র আঁকা শিখছিলাম এবং তার সাথে কনসেপ্ট। একই সাথে আজকের এই ক্লাসটায় আমরা কি শিখব? কোষ রসায়ন অধ্যায় 3, তোমাদের অধ্যায় 5 শৈবাল ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, উদ্ভিদ প্রজনন, আর ফাইনালি আমাদের কাছে জীবের পরিবেশ বিস্তার সংরক্ষণ যেটা। তো এই অধ্যায়গুলো যত সকল চিত্র আছে এবং কনসেপ্ট আছে একসাথে শিখে ফেলবো। তো এই যে ক্লাসটা, এই ক্লাসটায় আমার মেইন উদ্দেশ্য থাকে যে আমি আসলে যেভাবে আসলে আঁকতাম খাতায়, আমি যে খুব বেশি ভালো আঁকা পারতাম এমন না, বাট যতটুকু আঁকতাম সেই আঁকাটা তোমাদের সাথে শিখবো, প্রসেসটা দেখবো এবং মেইনলি যেটা কনসেপ্টটা শিখবো, যেন অ্যাটলিস্ট খাতায় কোনো রকম ভাবে চিত্রটা দিয়ে আসতে পারি। আমরা চিত্র দিলে এমনি নাম্বার বেড়ে যায়। ওকে, সো আমি আশা করি তোমরা জানো যে কিভাবে হচ্ছে আমরা মানে এটা করি। তো যারা হচ্ছে ফার্স্ট পার্টটা দেখো নাই, হয়তো তুমি যে কোনো ব্যাচ হইতে পারো, তুমি হচ্ছে কমেন্টে যাও বা ডিসক্রিপশনে যাও, দেখো হচ্ছে আমাদের চিত্রের একটা প্লেলিস্ট আছে। ওটার ফার্স্ট পার্টে বাদ বাকি 7টা অধ্যায় দেওয়া আছে। এই ক্লাসে আমরা 5টা অধ্যায় শিখবো। এবং তোমরা যারা সামনে বায়োলজি বিভিন্ন কন্টেন্ট চাচ্ছ, যে বায়োলজি বিভিন্ন ধরনের ক্লাস বা অন্য কিছু দেখবা, হচ্ছে আমার এই চ্যানেলের সাথে আরেকটা চ্যানেল আমি কোলাব করে দিছি, সাফারিং ফ্রম বায়োলজি নামে। আমি ওইখানেই সকল বায়োলজির যে সামনের ক্লাসগুলো থাকবে, সেটা এইচএসসি হোক, ভার্সিটি হোক, মেডিকেল হোক, সবগুলো বায়োলজি রিলেটেড ক্লাস ওই চ্যানেলগুলোতে সামনে থেকে আসবে। কারণ এটা আমার একটা পার্সোনাল চ্যানেল, যেখানে আমি গাইডলাইন দিই, ফিজিক্স পড়াই, মাঝে মধ্যে বিভিন্ন ধরনের অন্যান্য কন্টেন্ট দিই। তো একদম ডেডিকেটেড বায়োলজি কাজের জন্য তোমরা ওই যে চ্যানেলটা আছে, ওই চ্যানেলটা যুক্ত হয়ে থাকো। তুমি যে কোনো ব্যাচ হও, 26 ব্যাচ, 27 ব্যাচ বা 28 ব্যাচ, এই হলো না। ওকে, সো বেস্ট অফ লাক। আমরা হচ্ছে শুরু করি একদম শুরু থেকে। শুরুতে হচ্ছে আমাদের কি কি আছে? কোষ রসায়ন। কোষ রসায়নের যেটা আমরা বলি, কোষ রসায়নে কোন জিনিসটা বেশি আঁকতে হয়, এটা আসলে তোমার রাসায়নিক কাঠামোগুলো আঁকতে হয়। এটা বাদে এখানে কিছুই নেই, জাস্ট রাসায়নিক কাঠামোগুলো। তোমরা রাসায়নিক কাঠামোগুলো শিখবে। এবং তোমাদের বলে রাখি, আমি ফার্স্ট পার্টে যেরকম বলছিলাম, যে তোমরা কিন্তু অলওয়েজ চিত্র আঁকবা কি পেন্সিল দিয়ে। চিত্রের যে লেবেলিং করবা সেটাও পেন্সিল দিয়ে করবা। চিত্রের যে নিচে লিখবা যে চিত্র এটা, এটা ম্যান্ডেটরি না, বাট ওইটাও যে নিচে লিখবা যে চিত্র অমুক, তাহলে ওই চিত্রটা তুমি ওই লেখাটাও পেন্সিল দিয়ে লিখবা। ওকে, এটা হচ্ছে কথা। এবং আমি মাঝে মধ্যে আমি হচ্ছে এইখানে তোমাদের এই যে অনেকগুলো লাইট, তো মাঝে মধ্যে পেন্সিলের কালার হচ্ছে শো করবে না, তবে মাঝের মধ্যে কিছু কিছু জায়গায় তোমাদের কলম ব্যবহার করবো। তো তো তোমরা এটাই বিভ্রান্ত হবে না যে ভাই হচ্ছে কলম ব্যবহার করতেছে কেন। ওকে, সো আমরা কোষ রসায়নটা শুরু করি। কোষ রসায়নে কি কি চিত্র আছে যেটা বললাম? কার্বোহাইড্রেট পড়বো আমরা। কার্বোহাইড্রেট যে সুক্রোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, এবং তারপরে হচ্ছে সেলুলোজ পাবো আমরা, স্টার্চ বা গ্লাইকোজেন, এগুলো গঠনগুলো দেখবো। সো একদম বেসিক আমরা শুরু করি বিসমিল্লাহ বলে। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে চেইন স্ট্রাকচার। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের এটা আঁকবো। তো এখানে গ্লুকোজ দুইটা, ডি এবং এল গ্লুকোজ, ফ্রুক্টোজ দুইটা, ডি এবং এল ফ্রুক্টোজ। তো মাথায় রাখবা, ডি তে 5 নম্বর কার্বনের হাইড্রোক্সাইড ডানে থাকে, এল এ 5 নম্বর কার্বনের হাইড্রোক্সাইড বামে থাকে। সেটা গ্লুকোজ বা ফ্রুক্টোজ যেটাই হোক। এখন আমরা একটু কথা না বাড়াই ডিরেক্টলি আসি। প্রথম কাজ হচ্ছে তুমি হচ্ছে 6টা কার্বন ডিরেক্টলি আঁকবা সবগুলোর কেস। ক্লাসটা শুরু করার আগে তোমাদের সাথে জাস্ট 2টা মিনিট একটু দুঃখের আলাপ করি। সেটা হচ্ছে এই ক্লাসটা অলরেডি আমার নেওয়া শেষ এবং আপলোড দেওয়াও শেষ। তো আমি একটা প্যারাভার্স, মানে একটা বলতে পারো ইউনিভার্সে আছি, প্যারালাল ইউনিভার্সে, যেখানে হচ্ছে এই ক্লাসটা অলরেডি আপলোডও দিছি এবং আমি সবকিছু করেও দিছিলাম। এবং ফাইনালি আমি অনেক কষ্টের পরে, এটা আমি কাহিনী কমেন্টে বলবো না, বাট অনেক কষ্টের পরে আপলোড দেওয়ার পর দেখি এই যে প্রথম 4-5টা ভিডিওর সাথে অডিও সিঙ্ক করে না, মিলে না, কথার সাথে ভিডিও মিলে না। এবং এই জায়গায় প্যারা খাওয়ার পরে এখন বাজে প্রায় 4টার কাছাকাছি, পৌনে 4টা বাজে। আমি ভাবছিলাম ওপেন করে দিব, বাট আনফরচুনেটলি আমাকে হচ্ছে আবার এই প্রথম কয়েকটা চিত্র আবারও আঁকতে হচ্ছে, আবারও এডিট করতে হবে, আবারও দিতে হচ্ছে। সো আই এম এক্সট্রিমলি সরি যে আমি যেই টাইমে দেওয়ার চিন্তা ভাবনা ছিল সেটাও হয় না, এবং লাইফের যত সকল প্যারা সেগুলো ফেস করে আবারও হচ্ছে আমি শুট করতেছি। সো স্টার্ট করি আমরা। যেটা বলতেছিলাম, আমরা প্রথমে আঁকবো হচ্ছে চেইন শেকল, যেটা চেইন, তাই না, চেইন সমানু যেটা আমরা আসলে বলি সেটা। তো প্রথমে গ্লুকোজেরটা আঁকবো। তোমাদের অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবা তোমরা, সেটা হচ্ছে কি, আমরা যখন আঁকতেছি, আমরা এই গ্লুকোজ বা ফ্রুক্টোজ যেটাই হচ্ছে আঁকি, এটা হচ্ছে 6টা কার্বন দিব, একদম টানা সোজা এঁকে ফেলবো। তো ফার্স্ট হচ্ছে আমরা প্রথমে একটা এঁকে দেখাই, তারপরে তোমাদের জন্য আঁকা সুবিধা হবে। তো এই যে 1, 2, 3, 4, 5, 6, এটা হচ্ছে দুইটার ক্ষেত্রে। আমি হচ্ছে এখন গ্লুকোজ আঁকবো দুইটা, একটা ডি গ্লুকোজ আর একটা হচ্ছে আমাদের কাছে এল গ্লুকোজ। তো সেম ভাবে এখানে আঁকি, ফাস্ট ফরওয়ার্ড করে দিই, এটা করলাম। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে যেটা হচ্ছে তোমাদের গ্লুকোজ, এই গ্লুকোজের ক্ষেত্রে মাথায় রাখবা যে গ্লুকোজ হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ আছে। গ্লুকোজে কি আছে? অ্যালডিহাইড গ্রুপ, সিএইচও আছে। এবং মাথায় রাখবা গ্লুকোজ ফ্রুক্টোজ দুইটারই একদম শেষে, যেটা একদম নিচেরটায়, ওইটাই CH2OH যুক্ত আছে। কি যুক্ত আছে? CH2OH যুক্ত আছে। তাহলে আমরা এখানে আগে 1 নাম্বার যেটা, এখানে অ্যালডিহাইড গ্রুপ মানে সিএইচও আছে, সি ডাবল বন্ড ওএইচ, যেভাবে লেখো তুমি সমস্যা নেই। চাইলে এই সিএইচও কে এইভাবে লিখতে পারো, এই যে এইভাবে। সো আমি একটা লিখে দেখাইলাম, বাদ বাকি সব সেম। আসলে সিএইচও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আর লাস্টেরটাকে আমরা লিখি হচ্ছে CH2OH। CH2OH সবগুলো আমরা সেম আঁকবো, লাস্টের ডিফারেন্সটা নিয়ে আলোচনা করবো। ওকে, এখন
তোমাদের আমি কথা বলি, তোমাদের আমি বলছিলাম কি যে তুমি গ্লুকোজ বা ফ্রুক্টোজ যাই আঁকো মাথায় রাখবা 2 3 4 এই যে তিনটা কার্বন এখানে ডানে বামে ডানে হয়, কে হয়? অক্সিজেন। ডানে বামে ডানে, এইটা রিং স্ট্রাকচারের ক্ষেত্রে মাথায় রাখবা, ডানে বামে ডানে এই ফরম্যাটটা। এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। তো 2 3 4 কোনটা? 1 2 3। তাহলে আমরা প্রথমে স্টার্ট করবো কি ডানে থেকে, এই যে ডানে একটা অক্সিজেন দিলাম, বামে একটা অক্সিজেন দিলাম, ডানে একটা অক্সিজেন দিলাম। সেম ভাবে এটা তো দেখো, ডানে একটা অক্সিজেন, বামে একটা অক্সিজেন, ডানে একটা অক্সিজেন। এখন কথা হচ্ছে, এখন এটার সাথে কি হাইড্রোজেন যুক্ত করে দিব। অক্সিজেনের একটা হাত ফাঁকা, হাইড্রোজেন দাও। কার্বনের একটা হাত ফাঁকা, হাইড্রোজেন দাও। সেম ভাবে এটা করে ফেলি আমরা, হাইড্রোজেন দিলাম, হাইড্রোজেন দিলাম। এখন এটাকে আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দিই, দেখো এখন পর্যন্ত দেখো সবই কিন্তু সেম আঁকছি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কাছে ডি গ্লুকোজ, এটা হচ্ছে কি ডি গ্লুকোজ, আর এটা আঁকবো হচ্ছে এল গ্লুকোজ। মাথায় রাখবা ডি মানে কি, ডি মানে হচ্ছে ডান, আর এল মানে হচ্ছে লেফট বা বাম। তাহলে এই ডি গ্লুকোজে এসে আমাদের কাছে যেই হাইড্রক্সিল গ্রুপটা থাকবে সেটা কোন দিকে থাকবে? ডান দিকে থাকবে। আর এল গ্লুকোজে এসে হাইড্রক্সিল গ্রুপটা থাকবে কোন দিকে? বাম দিকে। ওকে, আর বাদ বাকি হচ্ছে এখানে আমরা হাইড্রোজেন থাকে, হাইড্রোজেনটা বসাই দেবো। তাহলে মেজর ডিফারেন্সটা বুঝতে পারছো? সবই সেম, জাস্ট ডি গ্লুকোজে 5 নাম্বার কার্বনের হাইড্রক্সিলটা ডানে, আর এল গ্লুকোজে 5 নাম্বার কার্বনের হাইড্রক্সিলটা বামে, আর বাদ বাকি সব কি ডানে বামে ডানে বামে। এভাবেই কিন্তু আমরা ওভারঅল আমাদের যে গ্লুকোজের ডি গ্লুকোজ এল গ্লুকোজ এই স্ট্রাকচারটা কিন্তু এখানে এঁকে ফেলছি এবং তোমরা সেটা দেখতে পাচ্ছ। এবার আমরা চলে যাব হচ্ছে কোনটা, চলে যাব হচ্ছে আমাদের ফ্রুক্টোজ, যেটা ফ্রুক্টোজের পার্সপেক্টিভে। ফ্রুক্টোজ আসলে কি একটা কিটোজ শর্করা, কিটোজ মানে এখানে কিটোন গ্রুপ থাকবে। এখানেও সেম ভাবে আমরা সবার আগে 6টা কার্বন আঁকবো। 6টা কার্বন হচ্ছে এখানে আমরা ইউজুয়ালি আঁকবো। সো দেখো আমার সাথে এটা। So, এই যে 6টা আমরা আঁকলাম, এবার তোমাকে বলি এখানে 1 নাম্বারে তো CH2OH বা CHO থাকবে না, বা লাস্টে হচ্ছে কি লাস্টে CH2OH থাকবে। কিটোনের ক্ষেত্রে মাথায় রাখবা 1 নাম্বার আর 6 নাম্বার, যেটা 1 নাম্বার আর 6 নাম্বার এই দুইটার মধ্যে CH2OH থাকবে। অর্থাৎ গ্লুকোজে যেখানে আমরা লাস্টেরটাই শুধুমাত্র CH2OH লাগাইছিলাম, এখানে দুইটাতে এটাতেও এটাতেও CH2OH লাগাই দিব। তাহলে এখানে আমরা লাগাই দিই ফার্স্ট এখানে। এখন কথা হচ্ছে ভাই এটা তো একটা কিটোজ শর্করা, তাই না? মানে আমাদের কাছে যে ফ্রুক্টোজের মধ্যে কিটোন গ্রুপ থাকে, কিটোন গ্রুপটা কোথায় আছে? আছে হচ্ছে এই 2 নাম্বার কার্বনে। মাথায় রাখবা কেমনে, কিটোন, কিটুন, টুন। এই তাহলে কিটোন গ্রুপটা 2 নাম্বার কার্বনে আছে, 2 নাম্বার, ঠিক আছে, কিটুন, কিটুন। ওকে, তাহলে এটা হচ্ছে এই যে 2 নাম্বার, 1 2 3 4 5 6। তো 2 নাম্বারে আমরা দিব কি, এই যে ডাবল বন্ড দিয়ে অক্সিজেন, মানে এই যে এখানে আমাদের কাছে কিটোন গ্রুপটা আছে। এবার খেয়াল করে বলো তো কি বলছিলাম, 2 3 4-এ অক্সিজেন ডানে বামে ডানে, এইখানেও সেম অক্সিজেন ডানে বামে ডানে। অক্সিজেন ডানে আছে এখানে, তাহলে এখানে আমরা আরেকটা অক্সিজেন দিব এই বামে, আরেকটা দিব ডানে। সেম ভাবে এটা হচ্ছে ডানে, এটাকে দিব বামে, এটাকে দিব ডানে। ওকে, সো এটা যখন আমরা দিয়ে দিলাম তাহলে আমাদের কাছে এখন কি আসলো, এখন আমরা এবার হাইড্রোজেনটা বসাই দিব যেখানে ফাঁকা আছে। সো এখানে হাইড্রোজেন বসাই দাও, ফাস্ট ফরওয়ার্ড করে দিব আমরা এটাকে। তাহলে এবার দেখো, এবার লাস্টে আমরা এবার দেখবো এটা হচ্ছে আমাদের কাছে ডি ফ্রুক্টোজ, আর এটা হচ্ছে এল ফ্রুক্টোজ। ঠিক আছে, তাহলে আমাকে বলো তো ডি মানে কি ডান সাইডে থাকবে, তাহলে এইখানে নতুন যে হাইড্রক্সাইড এটা ডান দিকে থাকবে, এল মানে হাইড্রক্সিলটা বাম দিকে থাকবে। তো বাদ বাকি হাইড্রোজেনটা বসায় দাও। তাহলে ডিফারেন্সটা দেখছো, ডি ফ্রুক্টোজে হাইড্রক্সিলটা ডান দিকে, এল ফ্রুক্টোজে হাইড্রক্সিলটা বাম দিকে। তাহলে এইখানে এইটা বাদে আমাদের কাছে কিন্তু মেজর ডিফারেন্স নেই, সবকিছু আগের মতো, CH2OH CH2OH, কার্বন আগের মতো আছে। 2 নাম্বারে কিটোন গ্রুপ, বাদ বাকি ডান বাম ডান, অক্সিজেন বসাইলাম, হাইড্রোজেন বসাইলাম। এরপরে এরপরে কি করলাম, এরপরে ডি ফ্রুক্টোজের ডান দিকে হাইড্রক্সিল, আর এল ফ্রুক্টোজে বাম দিকে হাইড্রক্সিল বসাই দিলাম। তাহলে আমাদের কাছে কি ডি ফ্রুক্টোজ এবং এল ফ্রুক্টোজ যেটা, এটার হচ্ছে আঁকা শেষ হয়ে গেল, এবং আমরা পরের অংশটা সেটা হচ্ছে আঁকা শুরু করতে পারি। ওকে, সো আশা করি বুঝতে পারছো, বুঝলে আমাকে অবশ্যই জানাও এখানে। ওকে, আর দুঃখের আলাপ আর কি আর বলবো। এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের রিং স্ট্রাকচারে। তো রিং স্ট্রাকচারের ক্ষেত্রে মাথায় রাখবা যে আগে যেরকম আমরা ডান বাম করতাম না 2 3 4 নাম্বার কার্বনে, এখন জাস্ট 2 3 4 নাম্বার কার্বনে নিচ উপর নিচ এভাবে যাব। এবং গ্লুকোজের যে রিং স্ট্রাকচার সেটা ষড়ভুজ আকৃতির, আর যেটা আমাদের ফ্রুক্টোজ, সেই ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার কি হবে, ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার হচ্ছে পঞ্চভুজ আকৃতির। আমরা এই ব্যাপারগুলো যাবো, সমস্যা নাই, এঁকে নিব ষড়ভুজ যেটা, সেই ষড়ভুজটা হচ্ছে এঁকে নিব। তো আশা করি তোমরা দেখতেছো সবকিছু ক্লিয়ার। ষড়ভুজটা আমরা হচ্ছে একটু গ্যাপ দিয়ে দিয়ে ফাঁকা দিয়ে দিয়ে আঁকবো, ঠিক আছে, একদম ডিরেক্টলি আঁকবো না। ষড়ভুজ কিরকম হয়, এরকম হয় আর কি মেইনলি। তো আমরা এখানে নেই ফার্স্টে, এই যে দেখছো ষড়ভুজটা যে আমরা আঁকছি এটা কিন্তু গ্যাপ দিয়ে দিয়ে আঁকছি। এখন এই যে আমরা গ্যাপটা দিলাম, এই গ্যাপের হচ্ছে মর্মার্থ কি, যে ভাই আপনি এই গ্যাপটা কেন দিচ্ছেন?
এখন কথা আমি তোমাকে বলি, একদম ডান পাশের কোনায় যেটা এইখানে না অক্সিজেন বসাবা, তুমি কি বসাবা? অক্সিজেন বসাবা। ওকে, আচ্ছা, আর বাদ বাকিগুলোয় কি বসাবা? কার্বন বসাবা। So, এই হচ্ছে তোমার কাছে কথা। সেম ভাবে আরেকটা আঁকো, এটাও আমরা ফাস্ট ফাস্ট ফরওয়ার্ড করি। একটা হবে কি আলফা ডি গ্লুকোজ, একটা হবে বিটা ডি গ্লুকোজ। এইটা যে আমরা যখন বসাইলাম, এখন আমি তোমাকে বলি এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। ওকে, এখন এত কিছু বসানোর পরে আমি জাস্ট তোমাকে ছোট্ট করে আমাদের আগের যে ছবি আঁকাটা সেটা একটু দেখাই। আগের ছবি আঁকাটা কোথায় গেল? আগের জাস্ট ছবি আঁকাটা দেখাই। এই দেখো, তোমার কাছে কি ছিল? 1 2 3 4 5 6, 6টা কার্বন। বাট তুমি দেখো যে এখানে আছে 1 2 3 4 5, তাহলে আরেকটা কার্বন কই গেছে? এবং দেখো 6 নাম্বার কার্বনে একসাথে CH2OH ছিল। এখন তোমার কাজটা কি আমি তোমাকে বলি, 1 2 3 4 5, আরেকটা কার্বন যেটা 6 নাম্বার, এটা হচ্ছে এটার সাথে যুক্ত থাকে, এবং সেই 6 নাম্বার কার্বনে কি ছিল? CH2OH ছিল। তাহলে এটাই বসাই দাও এখানে, CH2OH। তাহলে আমরা প্রথমে এই অংশটা হচ্ছে বসাই দিলাম। এবার আসা হচ্ছে, আমি তোমাকে বলছিলাম যে ভাই 2 নাম্বার কার্বন 3 নাম্বারে কি হয়? ডান বামের বদলে এখন নিচ উপর হবে। তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, তাহলে 2 নাম্বারে কি আসবে? এই যে অক্সিজেনটা নিচে, এরপরে অক্সিজেনটা উপরে, এরপর অক্সিজেনটা নিচে। 2 নাম্বারে অক্সিজেনটা নিচে, এরপরে অক্সিজেনটা উপরে, এরপরে অক্সিজেনটা নিচে। এরপরে তোমার কাজ কি? হাইড্রোজেন বসানো। তাহলে হাইড্রোজেন বসাও তুমি। অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন থাকবে, কার্বনের হাতের সাথে আরেকটা হাইড্রোজেন থাকবে। অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন, কার্বনের হাতের সাথে আরেকটা হাইড্রোজেন। এই যে অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন, কার্বনের হাতের সাথে একটা হাইড্রোজেন। সেম ভাবে এটা তো আমরা বসাই। ওকে, এখন কথা হচ্ছে আমরা বসায় ফেলছি, আরেকটা হাত ফাঁকা আছে, এই যে এই কার্বনটায় দেখো, এটা কিন্তু আরেকটা হাত ফাঁকা আছে, এটা এইচ বসে যাবে, ঠিক আছে, লাস্টেরটার মতো এটা। এখন দেখো লাস্ট যে জায়গাটায় 1 নাম্বার কার্বনটায় ফাঁকা আছে, এই 1 নাম্বার কার্বনই এখন তোমার মেইন বিগ ডিল করবে। আমরা প্রথমে পড়বো হচ্ছে আলফা ডি গ্লুকোজ, এরপরে পড়বো হচ্ছে আমাদের কাছে বিটা ডি গ্লুকোজ। কথা হচ্ছে এই আলফা মানে কি? আলফা মানে হচ্ছে, চিন্তা করে এটা দেখতে কিরকম, মাছের মতো লাগে না? মাছ, মাছ কোথায় থাকে? নিচে থাকে। আর বিটা, বিটা মানে কি? বার্ডস বা বেস্ট, বার্ডস বা বেস্ট যারা হচ্ছে কি উপরে থাকে। তাহলে এই জায়গায় যখন আমরা বলি যে আমাদের আলফা মানে নিচে, পানিতে থাকে, তাহলে এখানে অক্সিজেনটা নিচে থাকবে বা হাইড্রোক্সিলটা নিচে থাকবে, যেটাই আমরা বলি। আর বিটা বা বার্ডস মানে কি? বেস্ট, তাহলে তারা কি? তারা হচ্ছে উপরে থাকবে, আকাশে থাকবে, বা হাইড্রক্সিল গ্রুপটা আকাশে থাকবে। তাহলে আরেকটা হাইড্রোজেন এখানে থাকবে, আরেকটা হাইড্রোজেন এখানে থাকবে। তাহলে ওভারঅল বুঝতে পারছো, এটা ষড়ভুজ আকৃতির প্রথম কথা। এবং এইখানে হচ্ছে ডান পাশের কোণায় অক্সিজেন থাকবে, 1 2 3 4 5, 6 হচ্ছে CH2OH। বাদ বাকিগুলো কি? 2 3 4 নাম্বার কার্বনে কি হবে? নিচ উপর নিচ, OH OH OH। আচ্ছা, আর আলফা হইলে OH-টা নিচে, বিটা হইলে OH-টা উপরে। বাদ বাকিগুলো হাইড্রোজেন বসাই দিব। আমাদের কাছে কিন্তু এই রিং স্ট্রাকচারটা শেষ। এর পরেরটা তুমি যখন যাবা, সেটা হচ্ছে আমাদের কাছে ফ্রুক্টোজের যেটা রিং স্ট্রাকচার, সেটাই চলে যাবে। সো আই হোপ বুঝতে পারছো। যদি এতটুকু মতো বুঝতে পারো, মাথায় সেট থাকে, অবশ্যই আমাকে ডেফিনেটলি বলো যে বুঝতে পারছি। ওকে, তো তাইলে হচ্ছে আমার এই কষ্টটা হচ্ছে সার্থক হবে, এবং এরপরে আমি তোমাদের হচ্ছে এই অংশটা হচ্ছে হয়তো বা কাট করে দেখাইতে পারবো আর কি। ওকে, সো প্যারালাল ইউনিভার্স থেকে বের হয়ে আসি, এবার ভিডিওটা হচ্ছে শেষ করি। সো বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ। বলছিলাম ফ্রুক্টোজ হচ্ছে পঞ্চভুজ আকৃতির। মানে কি? এটা ষড়ভুজ থেকে একটা কমে গেছে, যেহেতু পঞ্চভুজ আকৃতির। এখানে আমাদের 2 নাম্বার যে নিয়মটা ছিল, 2 3 4-এর নিয়মটা, এখানে ওইখান থেকে 2টা বাদ দিয়ে দিব আমরা। আমরা এবার স্টার্ট করবো কি 3 4-এর নিয়ম থেকে। তো 2 3 4-এ কি যেন হয়েছিল? নিচে উপরে নিচে। তাহলে যেহেতু পঞ্চভুজ হয়ে গেছে, তাহলে ওই 2ও বাদ দিয়ে দিচ্ছি আমি, 3 এবং 4 থেকে শুরু করবো। কি হবে এটা? এটা তাহলে হবে উপরে এবং নিচে। নিচে উপরে নিচে ছিল, জাস্ট প্রথম বাদ দিয়ে দিচ্ছি, উপরে এবং নিচে। এটা জাস্ট মাথায় রাখো, এরপরে আমরা বাদ বাকি শুরু করতেছি। প্রথম কথা হচ্ছে পঞ্চভুজ আঁকবো, ঠিক আছে, ওই ফাঁকা ফাঁকা দিয়ে আর কি। এইটা, এইটা, হচ্ছে কোনটা? এটা। ওকে, সেটা আমি ইউজুয়ালি এইভাবে আঁকলাম। সো তোমার স্ট্রাকচার ঠিক থাকলে হয়েছে এইভাবে। তো আমি পরেরটা আঁকি। এখন কথা হচ্ছে এইখানের এই যে একদম সিগনিফিকেন্ট জায়গাটা, এটা সবার আগে বসাবো হচ্ছে অক্সিজেন। আগে যখন কোনায় ছিল, এখানে অক্সিজেনটা বসাবো, আর বাদ বাকি কি বসাবো? কার্বন। জানো তোমরা এটা, বসাইছো। এবার আমি কি বলছিলাম যে এই যে এখান থেকে ইউজুয়ালি আমরা 2 থেকে স্টার্ট করি, 2 বলছিলাম, 2 বাদ। এবার আমরা 3 থেকে স্টার্ট করবো, 3 এবং 4, 3 এবং 4। এখানে এবার যেন কি হয়? 2 থেকে স্টার্ট করলে নিচে উপরে নিচে হইতো, তাহলে এবার শুরু হবে উপরে এবং নিচে। তো বসাও। তা আমি ডিরেক্টলি উপরে জানি অক্সিজেন থাকে, তার সাথে হাইড্রোজেন থাকে, তো ডিরেক্টলি OH বসাই দিই এখন, ঠিক আছে। এখন আর এখানে ভূমিকা না করি, উপরে নিচে। সেম ভাবে এখানেও কি? নিচে। তুমি এতটুকু বসাইছো, বসাইছো। এবার কথা হচ্ছে, আমি তোমাকে জাস্ট বলি, এবার বাদ বাকি যে 2টা কার্বন আমাদের কাছে আছে, এই যে এটা আর এটা, এটা আর এটা,
এইখানে তোমার আগের মতো লাস্ট মনে আছে লাস্ট কার্বনটা কি হয়েছিল, CH2OH বসাই দিয়েছিলাম না গ্লুকোজ রিং এর মধ্যে, এখানেও বসাই দাও। আর একটা ফাঁকা থাকে, হাইড্রোজেন বসাও। বলতে পারো ভাই সবই হচ্ছে ভরে গেছে, তাহলে ডিফারেন্সটা কোন জায়গায়? এটা হচ্ছে আলফা ডি ফ্রুক্টোজ, এটা হচ্ছে কি বিটা ডি ফ্রুক্টোজ। ডিফারেন্সটা আসলে এইখানে ক্রিয়েট হয়, এইখানে ক্রিয়েট হয়। এবার উপরে নিচে দুইটা প্রোডাক্ট থাকবে, কি থাকবে আমি তোমাকে বলি। হোয়াট ইজ আলফা? আলফা মানে মাছ, মাছ মানে এইখানে এবার হাইড্রোক্সাইড কি মাছে বা নিচে থাকবে। বিটা দি বেস্ট, তাহলে এখানে হাইড্রোক্সাইড থাকবে উপরে। প্রশ্ন করতে পারো ভাই এবার তাহলে উপরে নিচেকে হাইড্রোজেন যোগ করবো? জি না, আমার একটা কার্বন বাদ আছে দেখো, 1 2 3 4 5, আরেকটা কার্বনের CH2OH, ওইটা হচ্ছে এবার আসবে, শুধু OH না CH2OH আসবে হাতে। বুঝতে পারছো কি করছি আমরা? আগে আমরা OH বসালে হাইড্রোজেন বসাইতাম, বাট আমি দেখলাম যে ভাই আমার তো একটা কার্বন নাই, তার মানে এখানে আমি হাইড্রোক্সাইডের সাথে যেটা বসাইতাম বা একটা হাইড্রোজেন বসাতাম, সেখান থেকে CH2OH বসাইছি। তাহলে মোদ্দা কথা আমি তোমাকে মেকানিজম বলি, ফার্স্টে পঞ্চভুজ টাইপের রাখবা, অক্সিজেন দিবা, কার্বন দিবা, 3 আর 4 কি উপরে নিচে উপরে নিচে উপরে নিচে হাইড্রোজেন বসাই দিলাম। 5 নম্বর কার্বনে CH2OH H, CH2OH H। এবার এই যে কার্বনটা এইখানেই অলওয়েজ মাথায় রাখো, এই কোণারটাতেই কাহিনী হয়, এই ডান পাশের কোণারটাতেই মনে আছে কাহিনী হয়েছিল উপরে আর নিচে, সেম ভাবে ডান পাশের কোণাটাতে এবারও কাহিনী হবে। আলফা মানে মাছ নিচে আছে, বিটা মানে বেস্ট OH উপরে আছে, তো এই জায়গায় হবে CH2OH আর ওই জায়গায় হবে CH2OH, দ্যাটস ইট। এই হচ্ছে এখানে আমাদের কাছে আলফা ডি ফ্রুক্টোজ এবং হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজের কাহিনী। একটা রিমাইন্ডার বলে দিই জাস্ট শোনো, এটা কিছুক্ষণ পরে কাজ করবে। তুমি যদি এটাকে ফ্লিপ করো, এটাকে যদি ফ্লিপ করো তখন এই উপর নিচের কাহিনী চেঞ্জ হবে একটু। মানে তুমি যদি মনে করতে চাও যে ভাই আমি এই আলফার যে চেইনটা আছে এই অংশটা, এই OH এর অংশটা ডানে আনতে চাই, মানে এখন তো এটা ডানে আছে, তুমি এটাকে এখান থেকে বামে আনতে চাও, তাহলে তোমার এই পুরো জিনিস। এবার রাখবো হচ্ছে কোনটা? এবার রাখবো হচ্ছে সুক্রোজ। সুক্রোজ মানে হচ্ছে কি, সুক্রোজে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, বিটা ডি ফ্রুক্টোজ। আলফা ডি গ্লুকোজ, বিটা ডি ফ্রুক্টোজ, তাহলে দুইটা হচ্ছে আঁকো। এবার আমি প্রথমে আলফা ডি গ্লুকোজটা খুব ফাস্ট আঁকে ফেলবো, আলফা ডি গ্লুকোজ খুব ফাস্ট এঁকে ফেলবো, ঠিক আছে? সেটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই। তো আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো, আমরা মনে আছে কিনা এই যে আলফা ডি গ্লুকোজ যেটা হচ্ছে আঁকছিলাম, ঠিক আছে? এখানে কই গেল আলফা ডি গ্লুকোজেরটা? এই যে দেখো আলফা ডি গ্লুকোজটা যে আমরা হচ্ছে আঁকছিলাম, খেয়াল করে দেখো এখানে যে বলছিলাম যে OH থাকবে, এবারে নিচে উপরে নিচে নিচে উপরে নিচে আছে আর CH2OH, এটা ইউজুয়াল যে আলফা ডি গ্লুকোজ, এটা হচ্ছে আমাদের কাছে আসছে। এবার কাহিনী হচ্ছে বিটা ডি গ্লুকোজটাই আমরা চাই আমাদের ফাংশনাল গ্রুপ যেটা। চিন্তা করো তুমি যদি এইটা আঁকো, এইটা আঁকলে না হবে না, তোমাকে আসলে এটা রিপ্লেস মানে একটু শিফট করতে হবে, শিফট করে হাইড্রোক্সাইড গ্রুপটা এই জায়গায় আনতে হবে যেন তুমি পাশাপাশি রাখতে পারো। তো এই জন্য একটা সহজ কথা বলি, আগের মতোই সব আঁকবা, বিটা ডি ফ্রুক্টোজের আগের মতোই সব আঁকবা, জাস্ট এই হাইড্রোক্সাইডটা এই জায়গায় বসাবা, সেম জিনিসই জাস্ট একটু উপর নিচ করা, আমাদের পাশাপাশি রাখার সুবিধার্থে দুইটাকে যদি পাশাপাশি রাখতে চাই ওই জন্য আঁকাটাকে আমরা সহজ করতেছি, জাস্ট উপর নিচ হয় ব্যাপারটা। তো এটাকে আমরা নিজেদের সুবিধার্থে যে কাজটা করতেছি, এই হাইড্রোক্সাইড যেটা বিটারি ফ্রুক্টোজের ক্ষেত্রে ওইটা এখানে আনবো আর এটা ওইখানে নিবো, জাস্ট জাস্ট এতটুকু পার্থক্য করবো আর কিছুই না। তাহলে মোটামুটি তোমার মানে আকার পার্টটা শেষ হবে। এটা আসলে ডিরেক্ট কোনো কনসেপ্ট না, আকার সুবিধার্থে বলছি, যখন আমি একসাথে আঁকতেছি তখন আমি ওই জাস্ট কোনাকুনি রিপ্লেস করবো, জাস্ট কি করতেছি জাস্ট এটা মাথায় রাখো, নাহলে ভুল করবা। এটা জাস্ট কোনাকুনি রিপ্লেস করবো, ওকে? এটা জাস্ট মাথায় রাখো, ফেয়ার ইনাফ। চলে আসি হচ্ছে এবার আমরা পরের পার্টে, যে তোমাদের আইকা তাহলে হচ্ছে মেইনলি এটা দেখাই, পুরো যে পার্টটা আছে ওটা আঁকি আগে ফার্স্টে, জাস্ট হচ্ছে এই জায়গাটা একটু ঠিক দেখে নিই। ওকে ফাইন, আমরা হচ্ছে এখানে আঁকি ফার্স্টে। মাঝখান দিয়ে তো চলে গেছিল, তারপর তোমাকে বলি আমার কি বসানোর কথা ছিল, হাইড্রোক্সাইডটা বিটা দেখে উপরে, বাট এবার আমি কি করব, এই উপরে না বসায় মনে আছে কি আমি কোনায় নিয়ে আসবো এই জায়গায়, আর এখানে হাইড্রোজেন ছিল এটা বসাই দিব, দ্যাটস ইট। তাহলে বাদ বাকি সব আগের মতো করে ফেলি। এইটা পাশাপাশি আঁকলে তোমার আর কোনো কাজ নেই, ঠিক আছে? এটা কাছাকাছি আসলে তোমার আর কোনো কাজ নেই। এখন মেইন কাজটা কি ভাই? এখন মেইন কাজটা হচ্ছে আমি তোমাকে বলি, এইখান থেকে আসবে হচ্ছে হাইড্রোক্সাইড, এই যে এইটা, এদের মধ্যে আবার ইন্টারাকশন হবে এইটার মধ্যে, এইখান থেকে আসবে হাইড্রোক্সাইড, এখান থেকে আসবে H, বের হয়ে যাবে কি, বের হয়ে যাবে পানি, আর মাঝখান থেকে একটা অক্সিজেন বন্ধন হবে। আমি জাস্ট ডিরেক্টলি এটা আঁকি তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? পরের স্ন্যাপে তুমি আঁকাটা দেখবা পুরোটা, আমি তারপর তোমাদের দেখাচ্ছি এটা পুরোটা। So আমি জাস্ট হচ্ছে এটাই আঁকতেছিলাম, তোমার জাস্ট একে দেখাই দিই, এখানে লাস্ট মোমেন্টে আমি চলে আসছি এখানে, জাস্ট এটা কপি করবো এরপরে। সো এই কপি করাটা তেমন একটা ঝামেলা না। এখন দেখো এখান থেকে যদি OH আর H চলে যায়, বাদ বাকি থাকবে কি শুধুমাত্র অক্সিজেন। এবার এদের মধ্যে এই অক্সিজেন বন্ধন বা এই যে COC, এটাই হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধনটা, এটাই হচ্ছে আমাদের কাছে কি, এটাই হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধনটা। আই গেস তোমরা পুরোপুরি ব্যাপারটা বুঝতে পারছো যে কিভাবে হচ্ছে এখানে কি চিত্র, সুক্রোজ, তাই না? সুক্রোজের মেইনলি গঠনটা। So এই জায়গাটা জাস্ট এই যে এই রিপ্লেসের জায়গাটা হচ্ছে মেইনলি যদি দেখতে পারো তোমাদের জন্য এটা আঁকা সহজ হয়ে যায়, নাহলে নর্মালি যদি আলফা ডি বা বিটা ডি আঁকো দেখবা হাইড্রোজেন হাইড্রোক্সাইড পাচ্ছ না। সো এই হচ্ছে এখানে আমাদের কাছে কথা, আমরা তোমাদের হচ্ছে এটা আঁকা শেষ। এবার আরো কয়েকটা আছে, এটা হচ্ছে আরো সহজ হবে। এবার আমার কাছে আছে হচ্ছে অনেকগুলো বিটা ডি গ্লুকোজ, তোমাদের আঁকাইছি না মাত্র, ডিরেক্ট কপি মারবো এখন, এটা তিনটা একদম হুবহু আঁকবো বিটা ডি গ্লুকোজ। একটু দেখো তো কি হবে। তোমার এই জায়গায় আমরা দেখতে পাই এই যে বিটা ডি গ্লুকোজটা আছে না, তিনটা একদম পাশাপাশি আঁকবো, ঠিক আছে? তিনটা একদম পাশাপাশি আঁকতেছি, জাস্ট স্ন্যাপে দেখো আমি আসলে তিনটা পরপর আঁকবো, ওকে? আমি জাস্ট ফাস্ট ফরওয়ার্ড, খুব ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি এটা।
এবার আসো হচ্ছে মেইন কাহিনীতে, ঠিক আছে? এবার মেইন জায়গাটায় আসো। তোমার এই জায়গায় আমি জাস্ট এখন কনসেপ্টটা ফার্স্টে বলি, আমি আবার দরকার হলে আঁকবো, সমস্যা নাই। এখানে মেইনলি এই যে দেখতেছো না, তুমি একটা আঁকবা, জাস্ট তুমি একটা আঁকবা। আমি কনসেপ্টের জন্য জাস্ট তোমাকে হচ্ছে এখানে দুইটা আঁকায় দেখাচ্ছি, তুমি একটা আঁকবা জাস্ট। এখানে অলওয়েজ মাথায় রাখবা হাইড্রোক্সাইড টু হাইড্রোক্সাইড লিঙ্কেজ হয়, হাইড্রোক্সাইড টু হাইড্রোক্সাইড লিঙ্কেজ যেটা এইভাবে হয়, এটার মধ্যে লিঙ্কেজটা হয়, এই যে এদের মধ্যে, এই দুইটার মধ্যে। এটা হচ্ছে এক, আর এটা 4 নাম্বার কার্বন, 1 2 3 4, সো 1 4 লিঙ্কেজ আসলে দেখা যায়। আই গেস মনে হয় আমি এটা একটু এখানে মিস করছি, CH2 দিয়ে নিই। সেইভাবে লিঙ্কেজ হয়। কি হয়? লিঙ্কেজ হয়ে পানি বের হয়ে যায়, এই যে দেখো, লিঙ্কেজ হয়ে এখান থেকে পানি বের হয়ে যাবে। যদি পানি বের হয়ে যায় শুধুমাত্র কি থাকে? COC বন্ধন, বা ওই যে ক্ল্যাশ অফ ক্ল্যান্স বন্ধন, গ্লাইকোসাইডিক বন্ধন, সেটা থাকবে। এবং এটা কিরকম হবে? আড়াআড়ি হবে। তো এটাকে তোমাকে এইভাবে আড়াআড়ি আঁকতে হয়। তো আমি এর পরের একটা স্ন্যাপ দিচ্ছি, দেখতে কিরকম হয় জাস্ট দেখ, মানে এখানে দাঁড়াবা, দেন তার পরের পার্টটা আমি চলে যাচ্ছি, ওটা জাস্ট এই সেম ভাবে আঁকবা আর কি। বা তুমি জাস্ট এইটা আঁকবা না, তুমি পরেরটা আঁকবা, আমি এটা আঁকছি তোমাকে বোঝানোর জন্য। এখন স্ন্যাপটা দেখতেছো না, এই হচ্ছে সেই স্ন্যাপটা। এবার দেখো এখানে যদি এদের মধ্যে বন্ধনটা এইভাবে হয়, এইভাবে মেইন কথা হচ্ছে আমরা এটাকে আর এইভাবে দেখি, এরকম ভাবে এই কোনাকুনি একটা অক্সিজেন বন্ধন যাবে, সেটাকে এইভাবে দেওয়া হয় একটা টাইপ অফ। কিভাবে দিবা তুমি? এই জায়গায় দেখো, এটা ফার্স্টে গেছে এরকম অক্সিজেন দিছো, ওকে, দেন তুমি বলবে এই অক্সিজেনটা হচ্ছে কার সাথে বাইন্ড হবে, এই যে এইটার সাথে বাইন্ড হবে। জাস্ট এরকম আঁকা আঁকা দিচ্ছি যে এইটা হচ্ছে এখানে বাইন্ড হচ্ছে। আর একটু ভালোভাবে আঁকা দেখাই তোমাকে, এই জায়গায় এটা এরকম যাবে, দেন হচ্ছে কোনটা যাবে, এই যে এরকম যাবে, এই বন্ধনটা COC বন্ধন। খেয়াল করে দেখো তো, এখানে এই যে OH ছিল আর OH ছিল, সো এইখানে কি হবে? CO, এক জাস্ট অক্সিজেন আসবে, এটা হচ্ছে এই কার্বন থেকে এই কার্বনের মধ্যে একটা সংযোগ স্থাপন করবে, ওকে, 1 থেকে 4-এর মধ্যে 1 4 লিঙ্কেজ, সো COC COC। এবং এইরকম জিনিসই আমরা কি দেখবো? অসংখ্য পরিমাণে দেখবো সেলুলোজ অণুতে। তাই এরকম একটা ব্র্যাকেট দিয়ে এটাকে N দিবা, চিত্র সেলুলোজ অণু, ঠিক আছে? চিত্র হচ্ছে আমরা কি বলতেছি? সেলুলোজ। এখানে কি আছে আমাদের কাছে? এগুলো বিটা ডি গ্লুকোজ। আই গেস তোমরা বুঝতে পারছো যে কিভাবে হচ্ছে আমাদের এটা আঁকতে হয়। Just দেখছো, আমি তোমার প্রথম দিকে যে টাইমটা দিছি ওইটার থেকে কিন্তু আঁকা হয়ে গেছে এখানে, ওটা থেকে কিন্তু আঁকা এখানে হয়ে গেছে। সো একবার জাস্ট চেক দিবা। এই চিত্র যদি তোমাকে আসলে আঁকে মানে আঁকতে দেখে, তাহলে দেখবো তুমি নাম্বার পেয়ে যাবো। লাস্ট ওয়ান আলফা ডি গ্লুকোজ, সেম জিনিস, সেম জিনিস। এটা হচ্ছে কি, মানে স্টার্চ বা গ্লাইকোজেন আঁকবা, আলফা ডি গ্লুকোজ আঁকবা, COC করবা। বাট এখানে এরকম কোনাকুনি না, পাশাপাশি হয়, নিচের থেকে নিচেরটা হয়, নিচের দুইটা ওয়েটস হচ্ছে একসাথে যুক্ত হয়। তো এই জিনিসটা হচ্ছে আমরা এখানে দেখবো। সো লাস্ট ওয়ান এটা আমরা এখানে দেখবো আর কি। তো বলো আমাদের আলফা ডি গ্লুকোজ কোনটা? এটা হচ্ছে সেই আলফা ডি গ্লুকোজটা, এখানে যেটা আছে আমাদের কাছে, ওকে। আলফা ডি গ্লুকোজ আবারও 3টা আঁকবা, আবার হচ্ছে একটা বন্ধন দিবা। আমি তো এবার ডিরেক্টলি আঁকবো, ঠিক আছে? এবার হচ্ছে ডাবল আঁকবো না, একদম ডিরেক্টলি তোমার কিভাবে আঁকা উচিত পরীক্ষায় সেটা। তো একটা তো সেলুলোজটা দেখাইছে, এবার তুমি এটা একটু আঁকো। 3টা আঁকি ফার্স্ট, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করবো এটাকে। এতটুকু আঁকার পর দেখো, আমি বেশিরভাগ জায়গায় যেগুলো পাশাপাশি আছে কার্বনগুলো, দেখো পাশাপাশি যে কার্বনগুলো আছে ওগুলো আমি কোনো হাইড্রোক্সাইড বসাই নাই। কেন বলো? কারণ এরকম পাশাপাশি যখন হাইড্রোক্সাইড, ধরো আমি জাস্ট একটু পেন্সিল দিয়ে এটাকে আঁকি, দেখো এখানে হাইড্রোক্সাইড থাকার কথা, এই দেখো এখানে হাইড্রোক্সাইড থাকার কথা, এই জায়গায় যেটা এইখানেও হাইড্রোক্সাইড থাকার কথা, এই জায়গায় যেটা এখানেও হাইড্রোক্সাইড থাকার কথা, নিচে সবগুলাই দেখো এই যে আমাদের কাছে এখানে, এটা কি? এটা হচ্ছে আমাদের কাছে 1 নাম্বার, 1 2 3 4, এটা হচ্ছে 4 নাম্বার। দেখো পাশাপাশি আছে হচ্ছে এক আর আরেকটার 4, এক আর আরেকটার 4। এখানে দেখো এখানে হাইড্রোক্সাইড আসার কথা, যেহেতু এটা কি আলফা, আলফাতে নিচে থাকার কথা। এখন এদের মধ্যে কি হবে? এদের মধ্যে বন্ধন হবে, পাশাপাশি আছে, দেখো একদম নিচ নিচে আছে দুইটা। আগের বার কি হয়েছিল? আগের বার উপরে এবং নিচে ছিল, তাই এরকম কোনাকুনি আমরা করছি। আর এখানে পাশাপাশি আছে, তো পাশাপাশি থাকলে কি হবে? এগুলো হচ্ছে কিছুই থাকবে না, সব বন্ধন ভেঙে যাক। এখানে তো সব বন্ধন ভেঙে গেল, ভেঙে গিয়ে শুধুমাত্র থাকলো কি ভাই, জাস্ট একটু আঁকার জন্য, বোঝানোর জন্য আঁকাইছি। সেটার মধ্যে কি হবে? এই যে COC ক্ল্যাশ অফ ক্ল্যান্স, COC ক্ল্যাশ অফ ক্ল্যান্স, তো এইটা। এবং তারপরে তুমি হচ্ছে এটা দিয়ে বুঝাবা যে ভাই এটা আলফা ডি গ্লুকোজের অনেকগুলো পলিমার। সো চিত্র হচ্ছে স্টার্চ বা গ্লাইকোজেন, তুমি এটা ইউজ করতে পারবে। স্টার্চে মেইনলি আমরা ইউজ করলাম। এই হচ্ছে মেইনলি এখানের যে গঠনটা। আই হোপ তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে COC কিভাবে আসছে। একটা বিটা 1 4 লিঙ্কেজ কিরকম হচ্ছে, একটা পাশাপাশি হচ্ছে কারণ দুইটা OH নিচে, আর একটা এরকম কোনাকুনি হচ্ছে। আই হোপ এতটুকু যদি বুঝতে পারো, তোমাদের হচ্ছে গ্লুকোজের যে একটা অ্যামাইনো অ্যাসিড আসলে কি? অ্যামাইনো অ্যাসিড মানে এখানে অ্যামিনো গ্রুপ থাকবে, অ্যাসিড গ্রুপ থাকবে। কি থাকবে? দুইটা গ্রুপ থাকবে, অ্যামিনো গ্রুপ NH2 থাকবে আর অ্যাসিড গ্রুপ থাকবে, ওকে। এতটুকু তুমি যদি ভালোভাবে পড়তে পারো, তোমার হচ্ছে এই জায়গায় কাজ সুন্দরভাবে হয়ে যাবে। জাস্ট তোমাকে দেখাই কিভাবে মেইনলি আঁকবা। সো তুমি পাশাপাশি দুইটা অ্যামাইনো অ্যাসিড আঁকবা, পাশাপাশি দুইটা কি করো? পাশাপাশি দুটো অ্যামিনো অ্যাসিড আঁকবা। সো আমি ডিরেক্টলি আগে ফার্স্ট আঁকি। ফার্স্টে দিবা হচ্ছে কি, ফার্স্টে দিবা CH, এর সাথে একটা কি থাকবে? এর সাথে একটা শেকল থাকবে। তোমরা কি এটা দেখতেছো? আমি একটু জুম করি তাহলে আরো ভালো হবে, ঠিক আছে? CH এবং হচ্ছে এর সাথে আমি কি দিলাম? একটা পার্শ্ব শিকল দিলাম। এবার অ্যামাইনো অ্যাসিড দিবা হচ্ছে একটা অ্যামাইনো গ্রুপ এবং আরেকটা দিবা অ্যাসিড গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে কি হবে? এটা C ডাবল বন্ড O, আর এখানে থাকবে OH, ঠিক আছে? এখানে থাকবে অ্যামিনো মানে NH2 গ্রুপ, এটাকে আমরা এইভাবে লিখলাম NH2, একটু ভেঙে লিখলাম, লাগতে সুবিধা হবে আমাদের জন্য, বুঝাইতে সুবিধা হবে। এর সাথে যুক্ত হবে কি? পাশাপাশি আরেকজন আসবে, কি আসবে? এই সেম একটা আইকা ফেলো এবার, সেমটা। এই হচ্ছে ভাই নাইট্রোজেন, এই হচ্ছে NH2, ওকে, এই হচ্ছে CH। এবার আমাকে বলো তো এখানে কি হবে? ভাই পাশাপাশি পানি দেখতেছি, ওয়াও,
যেই দিনই পাশাপাশি পানি দেখবো দিন কি করতে হবে, দিন এটাকে যুক্ত করে দিতে হবে এবং ভেঙে মানে কি করতে হবে এরকম পাশাপাশি জাস্ট পানিটা বের করে দিব আমি। পানিটা বের করে দিলে এবার কি আসবে, এবার ফাস্ট ফরওয়ার্ড রাখবো, এতটুকু খুব ফাস্ট ফরওয়ার্ড হবে এটা। এবার আমাকে বলো তো এই যদি পানিটা সরে যায় কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে বন্ধনটা স্থাপিত হবে, তাহলে এই যে কন কন আমরা পাচ্ছি CONH, কন CONH এর এই একটা অংশ আমরা পাচ্ছি, এটাই আসলে কি, এটাই হচ্ছে আমাদের কাছে পেপটাইড বন্ধন, এটাই হচ্ছে কি পেপটাইড বন্ড বা পেপটাইড বন্ধন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কাছে চিত্রের পার্টটা। আই হোপ তোমরা এই জায়গা থেকে এটা ভালোভাবে দেখতে পারছো, সবকিছু হচ্ছে জায়গায় ক্লিয়ার। জাস্ট কিছুই না, COH ছিল আর পানি ছিল, পানি বের করে দিয়েছে, জাস্ট কন হয়ে গেছে, কন CONH আর কি। সো এটা হচ্ছে আমাদের শেষ আসলে এখানে কেসে লিপিড এরকম কিছু আঁকতে হয় না তোমাদের, বাট যদি আঁকতে হয় একটা এনজাইমের ক্ষেত্রে বলা হয়, এনজাইমের ক্ষেত্রে তালাচাবি মতবাদের ক্ষেত্রে। তো আমি সেটা একটু দেখানোর চেষ্টা করবো। এনজাইম আর সাবস্ট্রেটকে হচ্ছে একসাথে মিলতে হয়, এটা ধরো এনজাইম হলে এটা সাবস্ট্রেট হলে এরকম ভাবে খাপে খাপ মিলতে হবে, না কাজ করবে না। এটা তালাচাবি মতবাদের মধ্যে আসলে পড়ে। সবচেয়ে সহজ হাতে কলমে যদি তুমি আঁকো কিছুই না, just যদি আঁকতে চাও জিনিসটা এরকম হবে যে এরকম ভাবে একটা অংশ দিলা, মনে করো একটা অংশ দিবা, একটা দিবা হচ্ছে এনজাইম, এই যে একটা বড় অংশ দিলে এটা দিলা বললা হচ্ছে এনজাইম, ওকে। আর তার সাথে হচ্ছে যার উপর সে বসবে সেটাকে ধরো তুমি যেভাবে বসাইলা, যেটা হচ্ছে এই যে এরকম সাবস্ট্রেট, মানে পারফেক্টলি হচ্ছে বসে গেছে। তাহলে আমরা এখন কি বলবো, আমরা জাস্ট বলবো যে এই যে অংশটা আছে সেই অংশটাকে আমরা ঘুরাইলাম, বললাম ভাই এটা হচ্ছে এনজাইম, এটা হচ্ছে সাবস্ট্রেট, ওকে। তো এই হচ্ছে আমাদের কাছে, এইখানে তুমি এটা দিয়ে বলতে পারো হচ্ছে চিত্র, সোজা করেও লিখতে পারো, সমস্যা নেই। এনজাইমের ক্রিয়া কৌশল, আর কিচ্ছু লাগবে না, একদম সবচেয়ে সহজ চিত্র আজকে। সেই এই হচ্ছে এখানে আমাদের কাছে কথা। অধ্যায় 3-এর এই বেসিক পার্টগুলো শেষ। এবার চলে আসে হচ্ছে অধ্যায় 6-এ, যেটা 6-এ ব্রায়োফাইটা টিউটোফাইটা, সরি অধ্যায় 5-এ যেটা, অধ্যায় 5-এ এখন আসবো শৈবাল ছত্রাকে। শৈবাল ছত্রাকে তেমন কিছু নাই, তো মেইনলি হচ্ছে ইউলোথ্রিক্সটা আঁকতে হয়, ইউলোথ্রিক্সের কিছু এই স্পোর আঁকাটা শিখতে হয়, আর তোমার হচ্ছে অ্যাগারিকাস যেটা ফ্রুট বডি এবং অন্যান্য পার্ট সেটা দেখবো। So আমরা হচ্ছে এটা শেষ করে ইউলোথ্রিক্স শৈবাল থেকে আমরা স্টার্ট করবো। ইউলোথ্রিক্স শৈবালের অজনজননটা একটু বেশি আসে, আর হচ্ছে ইউলোথ্রিক্স শৈবাল যেটা তার যে গঠনটা আর কি, সেই গঠনটা হচ্ছে আসে, জনজননটা কম আসে, বাট সবগুলোর জাস্ট তুমি ইউলোথ্রিক্স আঁকতে পারো, আর কিছু লাগবে না সত্যি কথা বলতে, মানে আর কিছু লাগবে না বলতে এমনিই সবকিছু পারবা। সেটা একটা একদম ভাই, এটা একদম হাতে কলমে তুমি যেমনে আঁকো তেমনে, যেমন খুশি তেমন আঁকো, তেমন কোনো ঝামেলা নেই। ফার্স্ট হচ্ছে একটা মাটির অংশ দিলা, এই যে আমি জাস্ট তোমাকে আরেকটু উপরে উঠাই এটা দেখাই, তাহলে হচ্ছে আরো ফেয়ার ইনাফ হবে। তো দেখো আমি হচ্ছে কি করবো, আমি জাস্ট এই যে মাটির একটা অংশ আছে এখানে, ওকে, যেভাবে তুমি আঁকো কোনো প্যারা নেই। এবার হচ্ছে কি করবে, এরকম সর্পিল আকার একটা জাস্ট এরকম এস শেপের মতো কিছু একটা দিয়ে দিলা, এই যে দিলা, ঠিক আছে। এরপরে হচ্ছে কি করবা, এরপরে হচ্ছে এইটা থেকে ঘুরে আনবা, জাস্ট মাথায় রাখবা উপর থেকে নিচে আসার সময় একটু করে চিকন হয়ে যাবে, একটু করে চিকন হয়ে যাবে, ঠিক আছে। এই যে এই আঁকছো না, ফেয়ার ইনাফ। এখন আর কিছু না, এখন মেইনলি হচ্ছে আস্তে আস্তে কোষ বসাবা। এইখানে লম্বা এরকম একটা অংশ দিবা, লম্বা, এবং এটার মধ্যে কিছুই নেই, এটাও একটা কোষ বাট কিছুই নেই, এটাকে বলা হয় হোল্ড ফাস্ট। এটাকে বলা হয় কি হোল্ড ফাস্ট, হোল্ড করে রাখতেছে মাটির সাথে, চিন্তা করবা। এরপরে কি করবা, ডাবল লেয়ারের আয়তাকার বাক্স আঁকবা, আঁকতে থাকো, একটা আঁকাই দেখাই, বাদ বাকি সব তুমি মেইনলি এমনি পারবা। So, এই আঁকছো, আরেকটা লেয়ার দাও, যে বুঝেছি যে কোষ প্রাচীর 2 স্তর বিশিষ্ট, এটা ভেতরে একটা সেলুলোজ দিয়ে তৈরি। তো এরকম ভাবে প্রত্যেকটা আঁকো। এটা আঁকছো না, এখন আঁকার পরে মেইনলি তোমার কি করতে হবে, এখানে হচ্ছে গার্ডল আকৃতির আমাদের কাছে ক্লোরোপ্লাস্ট থাকে। সো এটাকে আমরা না সাইডে এরকম ভাবে যেরকম কার্ভি শেপ দিই, কার্ভি শেপ, ঠিক আছে, এরকম কার্ভি একটা শেপ দিই যেরকম। তো এটাকে চাইলে তুমি একটু ডার্কও করতে পারো, কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, এত টাইম নেই তোমার, এখানে একটু ডটর দিবা, ডটর দিবা, দিছো। এবার এটার পরে যেটা, সেটা হচ্ছে তোমার নিউক্লিয়াসটা আঁকতে হবে, প্রত্যেকটা নিউক্লিয়াস দাও, ওকে। সো এইটা যখন তুমি আঁকা শেষ করছো, এবার আমাদের কি করতে হবে ভাই, অনেকক্ষণ পরে অধ্যায় 3-এ কিছুই আমার হচ্ছে মার্ক করতে হয় না তেমন কিছু, মানে এখানে হচ্ছে আমার মার্কিংটা করতে হবে, ঠিক আছে। মার্কিংটা আমি কি করব, মার্কিংটা করব হচ্ছে এই জায়গায়, যে তোমার এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর, এরপরে হচ্ছে গার্ডল আকৃতির আমাদের কাছে যে ক্লোরোপ্লাস্ট আছে সেটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কাছে নিউক্লিয়াস, এটা হচ্ছে হোল্ড ফাস্ট। এতটুকু যদি তুমি লিখতে পারো তুমি বলতে পারবে যে হচ্ছে ইউলোথ্রিক্স শৈবাল, ঠিক আছে। আর একটু এখানে বলে রাখি মেনশন, অধ্যায় 3-এ চাইলে তুমি 1 2 3 4 কার্বনের নাম্বারিং করতে পারো ম্যাক্স, নিচে হচ্ছে জাস্ট ফিগারটা লিখে দিলেই হয়ে যায়, এখানে আলাদা করে মেনশন করার কিছু নাই, ঠিক আছে। জাস্ট লিখে ফেলাম, তাহলে ফার্স্ট এখানে তোমাকে সব ফাস্ট ফরওয়ার্ডিং করে দিচ্ছি আর কি। সো এই হচ্ছে এখানে আমাদের কাছে ইউলোথ্রিক্স শৈবালের যেটা, পরের যেটা আমরা আসলে পাবো, পরেরটা আসলে কোনো জাতের মধ্যেই পড়ে না, এইটাই আবার রাখতে হবে তোমাকে, ইউলোথ্রিক্স শৈবালটা আবার এঁকে এর মধ্যে থেকে তোমাকে স্পোরটা বের করতে হবে জাস্ট, ঠিক আছে, পোকামাকড়ের মতো কিছু স্পোরের অংশ বের করতে হবে। সো আমরা ডিরেক্টলি না এই জিনিসটা আবার রাখবো, এখন আমরা অজনজনন দেখবো আর কি, ঠিক আছে। ইউলোথ্রিক্স যেটা আছে তার অজনজননটা দেখবো, এটার অজনজনন দেখার জন্য তোমাকে হচ্ছে আবারও আঁকতে হবে, বাট আঁকার সময় খেয়াল রাখবা মাঝখানের একটা জায়গায় ফাঁকা রাখবা,
এটা যে আঁকছো না, মাঝখানের একটা জায়গায় এরকম একটা ফাঁকা রাখবা, বা হচ্ছে ফাঁকাও না, পুরোটা আঁকবা, মুছে দিবা। আমি তো তোমার হচ্ছে এটা কলম দিয়ে আঁকতেছি এই জন্য কেন তোমরা দেখতে পারো, আমার তো এখানে মোছার সুযোগ নেই। বাট তোমাদের থাকলে তোমরা হচ্ছে জাস্ট পুরোটা আঁকবা, পরে পেন্সিল দিয়ে মুছে দিবা। কিভাবে করবে আমি দেখাচ্ছি, এটা এটা পেন্সিল দিয়ে আমি এঁকে তোমাকে দেখাচ্ছি। ওকে, তাহলে আমরা হচ্ছে ফার্স্টে আঁকবো, এবং আঁকার সময় জাস্ট একটা জিনিস মাথায় রাখবো যে ওইটা তো আমরা যেরকম আঁকছি এরকমই, একটার মধ্যে জাস্ট মার্কিং করবো জুস পোরানজি, আমি একটু হিজিবিজি হিজিবিজি করে দিয়ে আঁকি ফার্স্টে, তারপর দেখো পুরোটা আগে হুবহু আগের মতো আঁকি। এই দেখো এই জায়গাটা মুছতেছি আমি, ঠিক আছে। এই জায়গা থেকে আমি কি করব, এই জায়গা থেকে আমি দেখাবো যে এখানে কিছু একটা বের হচ্ছে, ঠিক আছে, এখান থেকে কিছু একটা কি বের হচ্ছে, এই যেরকম ভাবে আমি জাস্ট দেখাচ্ছি যে এখানে আমার কিছু একটা অংশ ছিল যেটা হচ্ছে এটার সাথে অ্যাটাচ ছিল, এই যে কিছু একটা এখান থেকে বের হয়েছে ওটা বোঝাচ্ছি। বাদ বাকি আরেকটা এখানে সেম ভাবে লেয়ার দিবা। খেয়াল করে দেখো তো, এটা একটু ফাঁকা রাখছি কেন বলতো, কারণ এটার মধ্যে আমি এখন তোমার বলবো এটা হচ্ছে, এটার মধ্যে জুও স্পোর থাকে, চলনশীল যে স্পোর, এই স্পোর দিয়ে তো সে হচ্ছে অজন জননটা করবে। তাহলে এইখানে যে স্পোর স্পোর মানে এখানে যে জায়গাটা বা থলিটা, এটাকে আমরা বলি জুস পোরানজিয়াম। কি বলা হয়? জুস পোরানজিয়াম, মানে জুস পোর যেই থলিতে থাকে, স্পোরানজিয়াম মানে থলি আর কি, তাহলে এটাকে বলা হয় জুস পোরানজিয়াম। বাদ বাকি তো এটা আছে। এখন এই জায়গা থেকে কি হবে, এই জায়গা থেকে প্রায় 8 থেকে 32টা জুস স্পোর বের হবে। তো স্পোর গুলো আসলে আঁকবা কেমনে, স্পোর গুলো হচ্ছে এরকম ভাবে দিবা, সরু একটা এই পানির যে ড্রপলেট আছে না, বা তেলের বিন্দু, তেলের বিন্দু মতো দিবা। আর তার যে মাথা আছে, মাথার এখানে অনেকগুলো হচ্ছে তোমার ফ্লাজেলা দিবা। আর চাইলে এটাকে তুমি একটু ডিজাইন করতে পারো, যে সাইডে একটু কালো করে দিয়ে, তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে নেসেসারি না। তো এখানে কয়েকটা আঁকবা আর কি, এখানেও কয়েকটা স্পেসিফিক্যালি 3-4টা আঁকবা। Okay? এখন এটা হচ্ছে আমাদের কাছে কি, এটা হচ্ছে জুস পোর, ঠিক আছে, আই গেস তোমরা দেখতেছো। এটা হচ্ছে কি, এটা হচ্ছে জুস পোর। এবার এই জুস পোরটা আস্তে আস্তে বড় হবে এবং এটা শেপ হবে, এবং আস্তে আস্তে তুমি এটা লম্বা করবা। যেমন জুস পোরটা গেল, তারপরে তার অঙ্কুরোদ্গম হবে, সেই ক্ষেত্রে এটাকে আরেকটু সাইজে বড় করবা, ঠিক আছে, এরকম সাইজে বড় করে জাস্ট একটা র্যান্ডম শেপ দিবা, এবং দেখাবা যে এটা কোথাও একটা অ্যাটাচড হয়েছে, কোথাও একটা অ্যাটাচড হয়েছে। এরপরে কি করবে, এটাকে স্যার একটু আরেকটু বড় করবা, আরেকটু বড়, জাস্ট আগের চাইতে আরেকটু বড় জাস্ট আমি দিলাম। ওকে, সেরকম ভাবে, এবং একটা পার্টে হচ্ছে আমি এখানে নিউক্লিয়াস এন্ড আদার পার্টসে জাস্ট তুমি বুঝাবা যে একটা ফলকের মতো সৃষ্টি হয়েছে, এই হচ্ছে এখানে কথা। ওকে, গেল। এরপরে তুমি ইউজুয়াল শেপ দেওয়া শুরু করবা। ইউজুয়াল শেপ কি ভাই, সেটা মাটির সাথে একটু দিয়ে নি এটা, এটার একটু ছোট সাইজ, ছোট ভার্সন আঁকবা, ছোট ভার্সন, মাটি দাও, ঠিক আছে, এটা দিলা। ওকে, এটা হচ্ছে এবার একটু বড় করো সাইজে। সো এই এই হচ্ছে এখানে আমাদের কাছে কথা, মানে বুঝছো যে কি করছি, মানে এটা ছিল স্পোর আঁকছি, আস্তে আস্তে বড় করছি, যে ভাই এটা নতুন অঙ্কুরোদ্গম হয়েছে, এগুলোকে আমরা কি বলতেছি, জুওস্পোর বলতেছি। আর বাদ বাকি মার্কিং হচ্ছে আগের মতোই আর কি, জুওস্পোর। এবং এই যে অংশটা, এটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ভেসিকল। নতুন করে যে বের হয়েছে এটাকে বলা হচ্ছে অঙ্কুরোদ্গম, মানে অঙ্কুরোদ্গম হয়েছে, অঙ্কুর বের হয়েছে এখান থেকে। ওকে, এবং এই যে থলিটা, এই থলিটার নাম কি দিছিলাম, জুস পোরানজিয়াম, জুস পোর যেখানে থাকে। ওকে, জুস পোরানজিয়াম। তো চিত্র হচ্ছে কি, ইউলোথ্রিক্সের অজন্য জনন। সো এই এই হচ্ছে এখানে আমাদের কাছে কথা। আই হোপ এটা তোমরা হচ্ছে একটু ক্লিয়ারলি দেখতে পারছো, এবং তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে। আরেকটা আছে ইউলোথ্রিক্সের যৌন জননের কেসে, ওইটা খুব একটা আসলে আসে যে এরকম না, বাট আমি তোমাকে ওইটা একটু বই থেকে টুকটাক করে একটা মেনশন একটু দেখাই দিব আর কি, কারণ এটা আঁকা সেম, একদম সেম জিনিস আর কি, ঠিক আছে। আমি একটু বইটা খুঁজে নিয়ে আসি, বইটা খুঁজে নিয়ে এসে তোমাকে হচ্ছে আমি ওই জিনিসটা একটু দেখাই। ওকে, তো থাকুক এটা। সো এই হলো আমার বই। আমার বইয়ে হচ্ছে আমি জাস্ট তোমাকে ওভারঅল একটু বলি, তো এখানে জুম করে দেখো, এটা হচ্ছে যৌন জননে কি হয়, যৌন জননে গ্যামেট তৈরি হয়, বুঝছো, যৌন জননে অলওয়েজ গ্যামেট থাকে। তো এখানে সেম ভাবে সেম জিনিসই বের হয়েছে, আগের চিত্রের মতো সেম জিনিসই, বাট নাম হচ্ছে গ্যামেট, গ্যামেট। তো রাস্তায় কি হয়েছে, গ্যামেট দুইটা মিলিত হয়েছে, গ্যামেট দুইটা মিলিত হয়ে কি তৈরি হবে, জাইগোট তৈরি হবে, এই সেম ভাবে। তারপরে তোমার একটা কোষ, ওইটার মিওসিস হয়, যে একটা হচ্ছে এখানে কি ডিপ্লয়েড, তাই না, এটা ডিপ্লয়েড অবস্থা, জাস্ট ডিপ্লয়েড বলবা। তো এটা তো হ্যাপ্লয়েড ছিল, তো এটাকে হ্যাপ্লয়েডে কনভার্ট করতে মিওসিস হয়, 4টা কোষ তৈরি হয়। এরপরে সেখান থেকে আবারও ওই জুস পোরানজিয়াম থাকে, জুস পোরানজিয়াম থেকে জুস পোর তৈরি হয়, দেন এটা তৈরি হয় আবার। মানে এখানে যেরকম জুস পোর থেকে তৈরি হয়েছিল না, আগের চিত্রটা কই আমাদের, এই যে দেখো, এখানে যেরকম জুস পোর থেকে সব তৈরি হয়েছে না, তোমার সব দেখানো লাগবে না, সহজ কথা হচ্ছে আগের মতোই বের হচ্ছে, মিলিত হয়েছে, জাইগোট, একটা কোষ, 4টা কোষ, তারপরে তোমার হচ্ছে ডিরেক্টলি এটা জুস পোর দিয়ে আবার ইলেকট্রিক্সটা তৈরি হয়েছে। এই হচ্ছে ইলেকট্রিক্সের যৌন জননের পার্সপেক্টিভের কথা। এটা হচ্ছে আমি যে বইটা পড়ছিলাম, এটা হচ্ছে আমার কালের বই, এটা হচ্ছে এখন এটা হচ্ছে আছে, নতুন বইও আছে, নতুন বইয়ের ইনফরমেশন তোমাদের জন্য পড়া লাগে। তো এই এই হচ্ছে এখানে আমাদের কাছে কথা। এবার চলে যাবো হচ্ছে এগারিকাসের দৈহিক গঠন, মানে হচ্ছে আমাকে ব্যাঙের ছাতা আঁকতে হবে। তো ব্যাঙের ছাতা তো একদমই সহজ ভাই, জাস্ট হচ্ছে পয়েন্টগুলো দেখি ভাই, এটা আঁকা অনেক সহজ, ঠিক আছে। আজকের যেটা আছে, আজকের চিত্রগুলো আসলে আঁকা খুব সহজ, জাস্ট আমি তোমাকে কনসেপ্ট শিখিয়ে দিচ্ছি আর কিছু না। ফার্স্ট হচ্ছে ক্রিকেটের স্টাম্পস আঁকতে হয়, ক্রিকেটের কি, ক্রিকেটের স্টাম্পস আঁকতে হয়। তো ফার্স্টে আসো এখানে, তুমি যে আছে একটা ভূমির একটা অংশ দিলাম মনে করো, র্যান্ডমলি দিতে পারো, স্কেল দিয়ে দেওয়া লাগবে, যেটা ম্যান্ডেটরি না, র্যান্ডমলি দিই, সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের কাছে ভূমির অংশ। ওকে, রাখলাম। এখন এইখান থেকে আমি দিব কি, এখান থেকে দিব হচ্ছে আমার স্টাম্পস আসছে, কি আসে, স্টাম্পস। তো দেখো স্টাম্পসটা কিরকম হবে, তোমরা আশা করি সোজা দেখতেছো এখান থেকে, ফেয়ার ইনাফ। এই, ওকে,
স্টাম্পস এটা হচ্ছে আমাদের কাছে আঁকলাম, মানে টাইপস বলা হবে এটা তোমাকে কিছুক্ষণ পরে। ওকে, এখন এই আমরা যেটা বলি এখানে হচ্ছে মূলের মতো অংশ যেটা বলা হয় আর কি, ঠিক আছে, বলা হয় কি মূলের মতো অংশ, বিট যে সাউন্ড ঠিক আছে কিনা, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের কাছে আসছে। এবার মূলের মতো যে অংশটা, মানে মূল মতো যেটা বের হয় দড়ির মতো অংশ বলা হয়, এটা মাইসেলিয়াম আর কি, ঠিক আছে। সেটাকে তুমি হচ্ছে শাখা প্রশাখা দিতে পারো, ডাবল লেয়ারও দিতে পারো, সমস্যা নেই কোনো, র্যান্ডমলি দিবে, এটা তেমন কোনো ঝামেলা নেই এটাতে কোনো, ঠিক আছে। শাখা প্রশাখার দিকে এখানে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবে, এই ডাবল লেয়ারও চাইলে এভাবে দিতে পারো, তাদেরকে পেঁচানো যায়, তুমি এখানে যতটা পেঁচাইতে পারো, সমস্যা নেই কোনো। এই এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কাছে মাইসেলিয়াম। ওকে, মাইসেলিয়াম যেটা, এটা হচ্ছে তার দৈহিক যে অঙ্গটা, দৈহিক অঙ্গ, এটার উপরের যে অংশটা এটা হচ্ছে তার ফ্রুট বডি, মানে যেটা থেকে আমরা আসলে খাই আর কি। ওকে, এবার তাহলে আমরা কি করবো, এবার হচ্ছে একটু চাঁদাবাজি করবো, একটু অল্প একটু চাঁদাবাজি এখান থেকে। ফার্স্ট এতটুকু আমরা আঁকলাম, ঠিক আছে। এখন আঁকার পরে এটাকে আমরা ডিরেক্টলি হচ্ছে এই যে এখানে জাস্ট অ্যাটাচ করে দিব, হাতে হাতে দিয়ে আঁকো, সমস্যা নেই। এরপর আরেকটা অংশ আঁকবো জাস্ট ডাবল লেয়ারের জন্য এইখান থেকে, এই যে তুমি এটাকে এইভাবে এইভাবেও গোল করে দিতে পারো, সমস্যা নেই তেমন কোনো। ওকে, সো এই হচ্ছে আমাদের কাছে মেইনলি এখানে অংশ আসলো। এখন মেইন কথা হচ্ছে এই যে বাহিরে যে ছাতার মতো অংশটা, এটাকে আমরা বলছি পাইলিয়াস, এবং ভেতরে ভেতরে এখানে আমাদের কাছে গিলের মতো অংশ থাকবে, গিল, ঠিক আছে। জাস্ট আ মিনিট, আমার এখানে আই গেস ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে, তারপরে দেখি আর কি। ওকে, সো এইখানে যে মাথাটা, এই মাথাটাকে আমরা বলি কি, মাথাটাকে বলা হয় হচ্ছে অ্যানুলাস, ঠিক আছে। এইটাকে বলা হয় স্টাইপ, এই মাথাটাকে বলা হয় হচ্ছে অ্যানুলাস। ওকে, এবং আমরা এইখানে যে অংশ, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের ছোট 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 দানা দানা পাবো আমরা এখানে, এখান থেকে স্পোরটা মেইনলি তৈরি হয়, ঠিক আছে। দানা দানার মতো অংশ বা একটা স্পেশাল অংশ এখানে আমরা পাবো, এবং এই জায়গায় কি ঝুলে থাকে, এই জায়গা থেকে গিল ঝুলে থাকে, গিল, ফুলকার মতো, এটা হচ্ছে ফুলকার মতো এই অংশটা। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কাছে পাইলিয়াস, এটা হচ্ছে এই যে আঁকলাম আমরা, এটা হচ্ছে গিল। এই যে মাথার এখানের অংশ, এটাকে বলা হয় অ্যানুলাস, এটা হচ্ছে স্টাইপ, এটা হচ্ছে কি মাইসেলিয়াম। এইটা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে আমাদের কাছে স্টাইপ, যেটা আমরা বললাম, এটা একটু মার্ক করে দিতে পারো, এরকম আলাদা করে ইয়া করার কিছু নেই, জাস্ট একটু শেডিং করা। ওকে, এতটুকুই জাস্ট, আর কিছু না। এটাকে বলা হয় ফ্রুট বডি, এটাকে বলা হয় হচ্ছে তোমার কোনটা, এটাকে বলা হয় আমাদের যে মাইসেলিয়াম, সেটা বা এটা দৈহিক অঙ্গের পার্টে। আমি একটু এটার মার্কিংটা করি, তাহলে তোমার জন্য সহজ হবে। আমি আবারও স্টার্ট করতেছি, মাঝখান থেকে হচ্ছে আমার ল্যাপটপের চার্জ চলে গেছিল। তো এইরকম কিছু ইস্যুর কারণে দেখা যায় যেই টাইমে আমি দিতে চাই ওই টাইমে আসলে দিতে পারি না, হয়তো বা লেট হয়ে যায়। এখন দেখা যাক এটা কবে কখন দিতে পারি আমি। তো আমি এটা মার্ক করতেছিলাম এখানে, দেখো এটা হচ্ছে পাইলিয়াস, ফার্স্টে হচ্ছে এটা আসছে পাইলিয়াস, এরপর এটা হচ্ছে গিল আছে, এখানে অ্যানুলাস আছে, গিলের কিছু অংশ আছে কিছুক্ষণ পরে দেখবো, এটা সমস্যা নাই। বাট এটা আমরা কি বলি, এটাকে বলা হচ্ছে স্টাইপ। ওকে, স্টাম্পের মতো। আর হচ্ছে কোনটা, মাইসেলিয়াম, সবগুলো এখানে মাইসেলিয়ামের পার্ট। এটা হচ্ছে আমাদের কাছে কি, এটা হচ্ছে আমাদের কাছে দৈহিক অঙ্গ। এই যে অংশটা আমাদের কাছে আছে, এটা স্কেল দিয়ে আঁকতে পারো তোমরা, ভালো, তাহলে সমস্যা নেই। ফ্রুট বডি, ফ্রুট, ঠিক আছে, ফুট না, ফ্রুট বডি। তো এটা হচ্ছে মোটামুটি তোমাকে অ্যাগারিকাস বলে তুমি আঁকতে পারো, কোনো সমস্যা নেই। তবে তুমি চাইলে যে কাজটা করতে পারো, তুমি এখানে বেসিডিও স্পোর যেটা, বেসিডিয়াম যেটা, সেটা হচ্ছে আঁকতে পারো। তো এই ক্ষেত্রে একটু বলি যে এইখানে একটু মার্ক করবা, মার্ক করে বলবা যে এই জায়গায় আমরা একটা অংশ দেখতে পাই, সেটা হচ্ছে কোনটা, এই যে এখানে আসো এবার, বেসিডিও স্পোর। আমি এটা একটু জুম করবো, তাহলে তোমাদের জন্য আঁকা দেখা সহজ হবে। এটা হচ্ছে কিছুটা কি আঙুলের মতো আঁকবা, তিনটা আঙুল, চারটা আঙুল আঁকবা, মেইনলি কয়টা আঙুল লাগবে, চারটা আঙুল আঁকবা। তো এই হচ্ছে এখানে আসবে ফার্স্টে। ওকে, সামনের দিকে তিনটা দিবা, পেছনের দিকে তুমি একটা দিলা, বা চারটা পাশাপাশি দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে, যেরকম ভাবে দিলা। তো এরকম চারটা বুঝাইলে আর কি, পাশাপাশি দিতে পারো, পেছনেও দিতে পারো। তো এই হচ্ছে 1 2 3 4, এই যে অংশগুলো এগুলো হচ্ছে একটা বেজিডিও স্পোর, বেজিডিও স্পোর, ঠিক আছে। আর এইটা যেটা, এটা হচ্ছে আমাদের কাছে বেজিডিয়াম। তাহলে এরকম ভাবে অসংখ্য বেজিডিয়াম হচ্ছে আমাদের এই জায়গায় থাকে, এইগুলোর মাঝখানে। ওকে, সো এই ওভারঅল তুমি দিতে পারো। সো ওভারঅল এটা আঁকতে পারো, এটা বাদ দিয়ে হচ্ছে আঁকতে পারো, মোটামুটি তোমাকে যদি বলা হয় এটাই হচ্ছে কোনটা, এটাই হচ্ছে আমাদের কাছে অ্যাগারিকাসের যে ফ্রুট বডিজ, ঠিক আছে। সো এইটা এবং হচ্ছে অন্যান্য যে অংশগুলো সেটা আমরা চিহ্নিতকরণ এখানে করে দিছি। আই হোপ তোমরা হচ্ছে এই জায়গাটায় প্রপারলি ব্যাপারগুলো দেখতে পারছো। সো দ্যাটস ইট। একটু আমরা অধ্যায় 5 হচ্ছে শেষ করতে পারছি। অধ্যায় 5 এর হচ্ছে এই অংশটা আমরা শেষ করছি। এখন আমরা যেটা চলে যাবো সেটা হচ্ছে অধ্যায় 6। অধ্যায় 6 এ মেইনলি হচ্ছে তোমার ওই রিক্সা, যেটা রিক্সার প্রস্থচ্ছেদ রাখতে হয়। তারপরে তোমার ভেতরে যে অভ্যন্তরীণ গঠন সেটা দেখাইতে হয়। ওকে, এই দুটো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার প্রোথ্যালাস আছে, প্রোথ্যালাসটা আঁকতে হয় মেইনলি, প্রোথ্যালাসটাই বেশি আসে। আর যেটা হচ্ছে অযৌনজনন যৌনজননের পার্সপেক্টিভে বা স্পোরোফাইটিক দশা, তোমরা চেষ্টা করবা ওইগুলা হচ্ছে ফ্লো চার্ট দিয়ে আঁকার। কিভাবে আঁকবা আমি সেটা হচ্ছে যাবো। তো অধ্যায় 6 হচ্ছে আমরা যেতে পারি। ওকে, তো অধ্যায় 5 শেষ। অর্থাৎ 6 ব্রাইফাইডোটা ইডিওফাইটা, এখানে হচ্ছে রিক্সিয়ার বাহ্যিক গঠন বলে, ফুলের তোলার মানে একদম পাপড়ির মতো আরকি। এরপরে সেকেন্ড যেটা আসে সেটা হচ্ছে তোমার রিক্সিয়ার থ্যালাস, যেটা তার প্রস্থচ্ছেদ। আর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে তোমার ইউজুয়ালি প্রোথ্যালাসটা বেশি আসে। টেরিডোফাইটার ইউজুয়াল গঠনটা বা হচ্ছে স্পোরোফাইটিক দশা, গ্যামেটোফাইটিক দশা, এগুলো তোমরা একটু চার্ট করে দিবা। চার্ট করে দিবা বলতে ফ্লো চার্টে কোনটার দশার পরে কোনটা আসবে এতটুকু লিখলেই হয়ে যাবে। এখানে চিত্র আঁকার মানে হয় না কোনো। আমি জাস্ট তারপরে তোমাকে হচ্ছে ওভারঅল এখানে প্রথম যেটা আঁকবো সেটা হচ্ছে রিক্সিয়া, যেটা রিক্সিয়ার হচ্ছে বাহ্যিক গঠন, যেটা সেই বাহ্যিক গঠনটা হচ্ছে আঁকবো। সো আগে ফার্স্টে কম্পাসটা ঠিক করে নিই।
সো এটা যেহেতু পাপড়ির মতো হবে, আমরা ফার্স্টে খুবই হালকা করে ছোট করেই মোটামুটি একটা মিডিয়াম সাইজের, এই যে দেখো এটা কম্পাসটা নিছি আমি। ওকে, সো কম্পাসটা নিয়ে হচ্ছে জাস্ট আমি হালকা করে, খুব বেশি যে বড় করতেছি এরকম না, জাস্ট মিডিয়াম একটা সাইজের এখানে হালকা করে জাস্ট গোল দিব, যেন আমার পক্ষে হচ্ছে বোঝা সহজ হয় যে কোন জায়গায় এক্স্যাক্টলি আমি শেষ করতে যাচ্ছি। ঠিক আছে, কোন জায়গায় এক্স্যাক্টলি শেষ করতে যাচ্ছি এটা, এটা জাস্ট হচ্ছে আমার যেন এবড়ো থেবড়ো না হয়। তুমি র্যান্ডমলিও আঁকতে পারো, তেমন কোনো ঝামেলা নাই। ঠিক আছে, সো এরপরে কি হয়, এরপরে তুমি কয়েকটা পয়েন্ট দিবা, তারার মতো যে কয়েকটা পয়েন্ট থাকে, ঠিক আছে, তারার মাথার মতো কয়েকটা পয়েন্ট দিবা। ঠিক আছে, এরকম ভাবে কয়েকটা স্পেসিফিক মনে করো পয়েন্ট দিবা তুমি, এই যে এরকম ভাবে পয়েন্ট দিবা, তুমি ওই বরাবর যাবা আর কি। তো এই কয়টা মোটামুটি, বা আরো বেশি দিতে পারো, সমস্যা নেই তেমন কোনো। এখন এই জায়গায় যেটা, এই জায়গায় সেন্টার অংশ থাকে, আমরা এখান থেকে শুরু করবো আর কি। ওকে, এখান থেকে শুরু করলাম। সো এইটা আসলে কিরকম হয় আমি তোমাকে বলি, ওয়াই শেপের হবে। ঠিক আছে, এরকম ভাবে তুমি যদি যাও, এই যে এরকম ভাবে যখন যাবা, দেখবে এটা হচ্ছে ওয়াই শেপের। ওকে, এবং ওয়াই শেপ শুরু করার আগে এইখানে এরকম একটা খাঁজ দিতে হয়। ঠিক আছে, এখানে কিরকম করতে একটা খাঁজ দিতে হয় ফার্স্টে, খাঁজ দেওয়ার পরে তারপরে তুমি এই বরাবর আবার যাবে, এই যে এরকম। বুঝতে পারছো কি করছি? একটা ওয়াই শেপ, এই যে এরকম। ওই দুইটার যে ওয়াই এর মাথা দুইটার মাঝখানে হচ্ছে কি খাঁজ আছে। তো এই জিনিসটা কিন্তু এই জায়গায় আঁকাটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমি এরপরে এরপরে তুমি এই বরাবর রাখতে পারো, তেমন কোনো সমস্যা নেই। যদি মনে হয় যে জায়গায় ফাঁকা লাগতেছে, তো আমি দিই, ধরো এই জায়গায় ফাঁকা লাগতেছে, এই জায়গায় দিব, র্যান্ডমলি রাখতে পারো, সমস্যা নেই তেমন কোনো। তো যাবে এরকম ভাবে গিয়ে এই বরাবর একটা ভাঁজ হয়ে তারপরে আবার এরকম যাবে। ওকে, এই এরপরে তুমি প্রত্যেকটা হচ্ছে এমনি এমনি আঁকা শুরু করবে, যে তোমার ভালো লাগে, সমস্যা নেই তেমন কোনো। So এই দেখো, এই হচ্ছে আমাদের কাছে ফুলের মতো যে অংশটা, এই পুরো গঠনটা হচ্ছে এই জায়গায় এসে পড়ছে। ঠিক আছে, এরপরে তুমি চাইলে হচ্ছে, আমি কেন এবার গোল দিছিলাম বুঝছো, যেন হচ্ছে পুরো গোলটা হচ্ছে পারফেক্টলি আমার কাছে এসে পড়ে। ঠিক আছে, মানে আমার জন্য মোটামুটি গোলাকার হয়, রোজেট বা হচ্ছে একদম ফুলের পাপড়ির মতো একটা দশা সৃষ্টি হয়। এখন এখানে কয়েকটা অংশ তোমাকে মার্ক করতে হবে, এই মেইন অংশ হচ্ছে আঁকা শেষ। এটা হচ্ছে কোনটা আমরা বলি, এখানে মাঝখানের হচ্ছে অংশ থাকে, ডার্ক করলাম আমি, ফুলের বোটার মতো চিন্তা করলাম এটা। এইখান থেকে এটা যেটা হবে, এখান থেকে মধ্যশিরা বের হয়েছে। ওকে, মধ্যশিরা বের হয়ে এখানে প্রত্যেকটা ভি এর মধ্যে এটা চলে গেল। এই এই হচ্ছে এটা তোমার লাস্ট আঁকতে হবে, এরকম গেল, এই প্রত্যেকটার মধ্যে হচ্ছে প্রবেশ করলো, এই এতটুকু এখন করবা তুমি। ওকে, আই গেস তোমরা এটা দেখতেছো। তো এই হচ্ছে আমাদের আঁকা শেষ। এবার এটাকে আমরা বলি মধ্যশিরা। এই যে ওয়াই এর মধ্যে এই যে এইখানে যে ফাঁকাটা আছে, ঠিক আছে, এইখানে যে ফাঁকাটা আছে, এই যে এটার ভেতরে, এটাকে বলা হয় অগ্রস্থ খাঁজ। ঠিক আছে, এটাকে আমরা কি বলতেছি, অগ্রস্থ খাঁজ। তো আমার সাউন্ড বাই গেল। ঠিক আছে, তো এই যে দেখো, এই যে এইটা আছে এইখানের যে আমরা এই যে এরকম হয়ে আছে, এটাকে বলা হয় অগ্রস্থ খাঁজ। আর এই যে অংশটা ফাঁকা হয়েছে মাঝখানে, এটাকে দ্যাগ্র শাখা বলা হয়। দ্যাগ্র শাখা মানে কি, মাথায় গিয়ে দুই ভাগ হয়ে গেছে, এটাকে বলা হয় দ্যাগ্র শাখা। তাহলে ওভারঅল বুঝতে পারছো যে আমরা এখানে জাস্ট মার্কটা করে ফেলি, মার্কটা কি হবে, এটা মধ্যশিরা। এই পুরোটা আমাদের কাছে কি, পুরোটা হচ্ছে আমাদের কাছে একটা থ্যালাস, রাইট? পুরোটা হচ্ছে আমাদের কাছে একটা থ্যালাসের অংশ। So, একটা জায়গা থেকে মার্ক করে দেখাই দাও তুমি। সো রিক্সার থ্যালাস যেটা, তার বাহ্যিক গঠনটা হচ্ছে আমরা এই জায়গায় দেখলাম। দ্যাগ্র শাখা থাকবে, মধ্যশিরা, থ্যালাস, অগ্রস্থ খাঁজ। সো এই নিয়ে হচ্ছে এখানে আমাদের কাছে শেষ। পরে যেটা আসে, পরেটা হচ্ছে তোমার এইটারই প্রস্থচ্ছেদ যদি আঁকি, সেই প্রস্থচ্ছেদে কিরকম আসবে, ওই চিত্রটা একটু মিডিয়াম সাইজ আঁকার চেষ্টা করবা, খুব বেশি বড় যে আঁকবা এরকম না। ওই চিত্রটা হচ্ছে আমরা এখন যেতে পারি। ওকে, রিক্সা থ্যালাসের প্রস্থচ্ছেদ যেটা, সেটা সো এটা ইউজুয়ালি একটু চেষ্টা করবো ছোট আঁকার, কারণ এখানে অনেকগুলো সেম টাইপের তোমার কোষ বারবার দিতে হয়। ঠিক আছে, সো চাঁদা নিলাম, চাঁদা নিয়ে হচ্ছে জাস্ট নিচের নৌকার মতো অংশটা হচ্ছে আমরা এঁকে ফেলবো। ঠিক আছে, চাঁদা নিলাম, চাঁদা নিয়ে হচ্ছে নিচের নৌকার মতো অংশটা আমরা এঁকে ফেলবো। So, আমি পেন্সিল দিয়ে করি এটা, কি সমস্যা নেই। সো এটা নিলাম, তোমরা আশা করি দেখতেছো, এখানে জাস্ট এরকম ভাবে নর্মালি আমরা হচ্ছে দিলাম। ওকে, সো এই হচ্ছে ফার্স্ট আমাদের কাছে এখানের অংশটা। এই নৌকার মতো অংশ দেওয়ার পরে এখন তোমার কাজ হচ্ছে কি, এই জায়গায় উপরের লেয়ারটা হচ্ছে এরকম ভাবে রাখা, জাস্ট উপরের লেয়ারটা এইভাবে তোমরা দিতে থাকো। জাস্ট দেখো, এইভাবে দিতে থাকো, ওটা দিতে থাকো, মাঝখানে এসে জাস্ট থেমে যাও। মাঝখানে এসে তোমাকে ফ্লাস্ক আকৃতির একটা কিছু দিতে হবে, ফ্লাস্ক। ওকে, সো এটা কিরকম করবা তুমি, এটা হচ্ছে জাস্ট একটু মোটা করে দেওয়ার চেষ্টা করবা। কি করবা, একটু মোটা করে দেওয়ার চেষ্টা করবা। যে মাথাটা আছে, এটাকে এরকম নিবা, নিয়ে হচ্ছে নিচের দিকে এসে এই যেরকম, এই যে এরকম ভাবে দিয়ে উপরে উঠে নিলাম। ওকে, এতটুকু ঠিক আছে। আচ্ছা, এবার তুমি প্রত্যেকটা না লাইনিং করবা, ডাবল লাইনিং। কিরকম লাইনিং, এই দেখো, এই একটা, দুইটা, তিনটা, এমনি হচ্ছে লাইনিং করবা। ওকে, আশা করি তোমরা দেখতেছো এই জায়গায়। সাইড টু জুম করি, দেখো সাইডে কিন্তু আমি লাইনিং করছি ছোট ছোট করে। তো সেম রকম ভাবে লাইনিং তোমরা হচ্ছে করবা। সো এই হচ্ছে আমরা আঁকলাম না, এটা আমাদের আকিগোনিয়াম মানে স্ত্রী জননাঙ্গের পার্টটা আর কি। ওকে, এবং এই যে এটা গর্ভাশয়ের মতো লাগতেছে দেখতে, তাহলে এর ভেতরে কি থাকবে, এর ভেতরে আমাদের কাছে থাকবে হচ্ছে আমাদের যে ডিম্বাণু থাকবে, সেটা ডিম্বাণু। সেটাই দেখো, ডিম্বাণুটা আমরা হচ্ছে গোল করে দিয়ে দিব আর কি। এখানে সাইডটা ডাবল লেয়ার দিলাম, হচ্ছে ডট দিলাম, ঠিক আছে, বুঝাইলাম যে এখানে কোষ টাইপের আছে। ওকে, সো এই ঘটনাটা হচ্ছে আমরা ফার্স্টে সবার আগে আঁকছি। এবার যে ঘটনাটা, এবার এখানে তোমার লম্বা লম্বা কিছু কোষ দিতে হবে, এটাকে বলা হয় আত্তীকরণ সূত্র, যারা হচ্ছে খাদ্য তৈরির কাজ করে।
তো এখানে কি করবা, লম্বা লম্বা কোষ দিবা তুমি এখানে যেরকম, এরকম ভাবে। ঠিক আছে, লম্বা লম্বা একটু চিকন করে দিতে পারো, কোনো সমস্যা নেই, আরো চিকন করে। তো এই দেখছো আমরা আস্তে আস্তে এখানে ছোট রাখছি। এখন এই যে আত্তীকরণ সূত্র, এটা মাথায় রাখবা। মাথার যখন প্রথম এরকম কোষে তুমি এখন ভাগ করবা প্রত্যেকটা, ঠিক আছে, তুমি প্রত্যেকটাকে হচ্ছে ভাগ করবে এরকম, বিভিন্ন অংশে হচ্ছে ভাগ করবা। তো ভাগ করার পরে একটা জিনিস মাথায় রাখো, প্রথম যে এই প্রথম কোষটা, এই যে এই জায়গায় যেটা আছে, এইখানে কিচ্ছু দিবা না। ডট ডট যদি দিতে চাও, এটা হচ্ছে পরের কোষগুলো শিখবা। ডট ডট দিয়ে বুঝাইতেছো এইখানে অনেক ক্লোরোপ্লাস্ট বা অন্যান্য অংশ আছে, মানে একদম প্রথম যে কোষটা উপরের ঊর্ধ্বত্বকের এই যে কোষগুলো থাকবে, ধরো এইখানে যদি আমি ভাগ করি, দেখো এই যে এটা থাকবে, এটার মধ্যে কিছুই থাকবে না, ফাঁকা থাকবে, ঠিক আছে, অসম্পূর্ণ এখানে পার্ট থাকে, এখানে কিছু হয় না। তো এটাই হচ্ছে আমরা আবার আঁকি। তাহলে খেয়াল করো আমরা কি করছি, আমরা কিন্তু আমাদের উপরের যেটা আছে এইটাকে বলে আত্তীকরণ সূত্র, মাঝখানে এটাকে বলা হয় বায়ু প্রকোষ্ঠ। উপরের সূত্র আমরা কিছু দেইনি। এবার ভিতরে কি করবা জানো, ভিতরে জাস্ট বড় বড় কোষের গোল্লা গোল্লা দিবা, আর কিছু লাগবে না ভিতরে। যেরকম ভাবে তুমি জাস্ট বৃত্তটা এখানে জায়গাগুলো ভরাট করবা। এই জন্যই বলছি এগুলো ভরাট করতে যেহেতু অনেক জায়গা যাবে, আমরা একটু মোটামুটি মিডিয়াম সাইজে রাখবো এটা। সো এই হচ্ছে আমাদের কাছে মেইনলি এখানে নিম্নত্বক এবং ঊর্ধ্বত্বক, নিম্নত্বক ঊর্ধ্বত্বক দুটো আঁকা শেষ। এবার এখানে মূলের মতো যে অংশ বের হবে, আমরা বলি রাইজয়েড এবং স্কেল। মাথায় রাখবা রাইজয়েড যেটা, রাইজয়েডটা হচ্ছে তোমার এককোষী টাইপ থাকে। সো এইখানে যদি আমি বলি যে আমার এখানে মূল টাইপের বের হয়েছে রাইজয়েড, দেখো এটা মসৃণ টাইপের, এককোষী হলে রাইজয়েড। যদি আমি বলি এটা হচ্ছে এরকম এবড়ো থেবড়ো হয়ে বের হয়েছে বাট এককোষী, এটাকে আমি বলতেছি কি রাইজয়েডই বাট অমসৃণ সেটা। অথবা হইতে পারে কি যে আমার এখান থেকে বের হবে হচ্ছে মূলের মতনই বাট এটা বহুকোষী। এই দেখো এই যেরকম বহুকোষী কিভাবে রাখবো, যেরকম দেখো দিয়ে বোঝাচ্ছে এখানে অনেকগুলো কোষ আছে, এটা স্কেল বলতেছি আমরা। তো এরকম ভাবে আরো কয়েকটা হচ্ছে একে তুমি তোমার এখানে কাজটা শেষ করতে পারো। সো এই হচ্ছে আমাদের কাছে মেইনলি এখানে কথা। সো আমি তোমাকে ওভারঅল একটু কথাবার্তা বলি মার্কিং এর আগে। এটা ঊর্ধ্বত্বক, এটা হচ্ছে নিম্নত্বক। ওকে, এটা ঊর্ধ্বত্বক, এটা নিম্নত্বক। এটা হচ্ছে কি আর্কিগোনিয়াম, এটা ডিম্বাণু। মাঝখানে যে ফাঁকা জায়গা এগুলোকে বলা হয় কি, এটাকে বলা হয় বায়ুরন্ধ্র, মানে ফাঁকা জায়গা। ওকে, বায়ুরন্ধ্র। এগুলো হচ্ছে একটা আত্তীকরণ আত্তীকরণ কি আত্তীকরণ সূত্র, এটা হচ্ছে রন্ধ্র। আর এখানে যেটা পুরোটা এটাকে বলে বায়ু প্রকোষ্ঠ, কারণ বাতাস থাকতে পারে এই ফাঁকা জায়গা। এটা হচ্ছে কি আত্তীকরণ সূত্র। ওকে, তো এটা যদি তোমার কাছে থাকে, আর এখানে হচ্ছে কি এটাকে বলে নিম্নত্বকের সঞ্চয় অঞ্চল, যেখানে সঞ্চয় করে। সঞ্চয় অঞ্চলে কি থাকে, প্যানকাইমা থাকে। ওকে, তো এই ব্যাপারটা হচ্ছে এখানে আছে, আমি জাস্ট এখানে মার্কিং গুলো করে তোমাদের জন্য হচ্ছে ফাইনাল জাস্ট জায়গা দিয়ে। সো এই হচ্ছে আমাদের কাছে এখানে কথা, এই বুঝতে পারছো, এগুলো একটু টাইম বেশি লাগে কারণ এগুলো নিউক্লিয়াস বাই। সো এটা আমাদের রিক্সিয়া থ্যালাসের কেসে লাস্ট হচ্ছে রাইজয়েড অমসৃণ অ্যান্ড দেন হচ্ছে রিক্সিয়ার প্রস্থচ্ছেদ। এটা বলে আমরা আমাদের যে রিক্সিয়ার অংশটা এটা হচ্ছে শেষ করতে পারি। ওকে, সো আই হোপ তোমরা ব্যাপারটা হচ্ছে ভালোভাবে বুঝতে পারছো। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের যে প্রোথ্যালাসটা আছে সেই প্রোথ্যালাসের মাঝে। ওকে, এবং আমি এইটা আবার শুট করলাম, কারণ আমি এটা শুট করছি, শেষ করার শেষে দেখি লাস্টের যে কথাগুলো সেগুলো আসে নাই। সো আবার চলে আসা হচ্ছে ফার্নের প্রোথ্যালাস, এবং এখানে সুসংবাদ আছে কারো কারোর জন্য, যারা ছোটবেলায় স্কুল বা কলেজে হচ্ছে দেয়ালে অমুক লাভ তমুক, A+D C+G এইসব লিখে আসছো, তাদের জন্য হচ্ছে সুসংবাদ, তোমাদের দিন চলে আসছে, বায়োলজি তোমাদের মনে রাখছে। তো যারা এই কাজগুলো করতা, তো ভালো, তারা জানায় যে ভাই হ্যাঁ আমি এই কাজ করতাম, কে কে দেখি নিজে স্বীকার করো যে হ্যাঁ ভাই আমি লিখতাম এইসব স্কুল বা কলেজে। আচ্ছা, তোমাদের দিন এখন আসছে, তো এটা একটু মার্কস তুলে এটা আনসার করো। কথা হচ্ছে কি, কথা হচ্ছে এখন তোমার এখানে লাভ শেপ আঁকতে হবে। লাভ শেপের মাঝখানে জাস্ট একটু ডিফারেন্স হচ্ছে, মাঝখানে একটু খাঁজটা বড় হবে এখানে। সো আমি একটু আঁকার চেষ্টা করি, যদিও আমি খুব বেশি পটু না এটাতে, তোমরা এটা ভালো আঁকবা। তো এটা হচ্ছে আমরা এখান থেকে দিয়েই যাই, এখানে একটু খাঁজটা বড় হয়ে জাস্ট আমি ইউজুয়াল ওয়েতে হচ্ছে এটাকে এখানে আঁকলাম। ওকে, সো এই দেখো এই হচ্ছে আমাদের কাছে লাভ শেপ টাইপের যেটা, এটা হচ্ছে হয়ে গেছে, সমস্যা নেই তেমন কোনো। এবার এখানে আমরা কিছু ওয়াটার ড্রপলেট টাইপের দিব, ঠিক আছে, যেরকম দিয়ে এরকম লম্বা কিছু একটা অংশ দিলাম আমরা এখানে, এরকম ভাবে আমরা কিছু অংশ দিব, মাঝখানে হচ্ছে আমরা দিলাম চারটা বাচ্চা দিলেই হচ্ছে এখানে হয়ে যাবে, সমস্যা নেই। তারপরে এখানে দিব আমরা। ওকে, তো এই অংশগুলো দিলাম, এগুলো হচ্ছে আমাদের কাছে আর্কিগোনিয়াম টাইপ অফ। মাঝখানে হচ্ছে এখানে একটা বড় ফোঁটা দিবা, বুঝাবা এখানে ডিম্বাণু আছে। ওকে, এটা দিলা, আর বাদ বাকি হচ্ছে কি, বাদ বাকি এখানে তুমি ডাবল লেয়ারিং করে দিবা, লেয়ারিং করে দিবা, ঠিক আছে, জাস্ট এরকম জাস্ট একটু ওভারভিউ করে দিবা এখানে। আমি একটু জুম করি এটা, তাহলে আগে তোমরা একটু ভালো দেখতে পারবে এখানে। এটা আঁকার পরে এবার তোমার কি লাগবে, এবার হচ্ছে এটা আর্কিগোনিয়াম অ্যানথেরিডিয়াম লাগবে। অ্যানথেরিডিয়াম হচ্ছে এরকম করবা, চারটা ঘর করবা, চারটা ঘরে চারটা ডট দিবা।
করছো না? এবার এটা করার পর আমরা রাইজয়েড দিই, মানে কিছু মূলের মতো অংশ হচ্ছে এখান থেকে বের হয় আমাদের, ঠিক আছে? সেই যে রাইজয়েড দিচ্ছি আমরা এখান থেকে। কিন্তু দেখো এটা হচ্ছে মোটামুটি আমরা দিচ্ছি। ওকে, সো এই হচ্ছে মেইনলি এখানে দাঁড়ির মধ্যে ধরো বের হয়েছে। তো এই জিনিসটা হচ্ছে আমার কাছে এটা, এটা হচ্ছে অগ্রস্থ খাজ, এটা হচ্ছে আর্টিমিনিয়াম, অ্যান্থেরিডিয়াম এবং এটা হচ্ছে রাইজয়েড। জাস্ট মার্কিং করে ফেলি আমরা এটাকে। সো এই অ্যান্ড বাই দিস আমরা হচ্ছে আমাদের এই অধ্যায় চিত্রগুলো শেষ করছি। ওকে, সো এখন মাঝে মধ্যে তোমাদের আসলে আসে যে তোমাদের বলা হয় যে তোমরা ওই স্পোরোফাইট গ্যামেটোফাইটের চিত্রের ক্ষেত্রে আমি বলবো এটা চিত্র ডিরেক্টলি আঁকতে গেলে টাইম ওয়েস্ট হয়। আমি জাস্ট তোমাকে একটু বই থেকে দেখাই। এটা হচ্ছে ওই যে আমরা কিছুক্ষণ আগে যেটা আঁকছিলাম ওইগুলোর পার্টে। তো দেখো আমাদের এইখানে এই যে এইটা যেটা বলছিলাম যে গ্যামেটোফাইট এবং স্পোরোফাইটে তোমরা যে কাজটা করবো প্রোথ্যালাসটা আঁকবা জাস্ট। এরপরে অ্যানথেরিডিয়াম আর্কিগোনিয়াম এটা তো আঁকা দেখাইছি আমি, যে প্লাস দিয়ে ডট ডট দিবা। এরপরে সব না ব্যাখ্যা লিখবা, শুক্রাণু, ডিম্বাণু, জাইগোট, নতুন স্পোরোফাইট, তারপরে তোমার টেরিস, সোরাস, স্পোরাঞ্জিয়াম, স্পোর, মিওসিস, স্পোরের অঙ্কুরোদ্গম, বাংলা কথাগুলো লিখে ঘুরাই দিবা। এটা দিলেই তোমার মোটামুটি জীবনচক্রটা বোঝানো হয়, ঠিক আছে? তো এখানে এত বেশি প্রত্যেকটা তুমি গিয়ে লিখবা, আবার চিত্র লিখবা, সো এটা খুব বেশি একটা বর্ধিত হয় না। সো সো এটাই হচ্ছে মেইন কথা যে আমরা হচ্ছে অধ্যায় 6টা শেষ করতে পারছি। এবার অধ্যায় 10-এ যখন আমরা যাবো, পুং গ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইট, এটা হচ্ছে আমরা পড়বো এবং ওইটা মোটামুটি পড়লেই হয়ে যায়। নিষেকের কেসে নিষেক তুমি হচ্ছে স্টেপ ওয়াইজ দেখাবা আর কি, তাইলেই হয়ে যায়। আর ফাইনাল অধ্যায় 12 দিকে তোমার থাকে না। So আমরা বলতে পারো যে প্রায় শেষ শেষ পর্যায়ে চলে আসছি। ওকে, 10-এ যেটা বললাম দুইটা জিনিস পড়তে হবে আমাদের মাস্ট, পুং গ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইটের গঠন। নিষেক প্রক্রিয়াটা তুমি যদি নাও ডিরেক্টলি হচ্ছে আঁকো, নিষেক প্রক্রিয়া আমি জাস্ট তোমাকে একটু ওভারঅল বই থেকে দেখাই এবং দেন এরপর আমরা যাবো, এরপর হচ্ছে আঁকার বিষয়গুলো দেখবো। সো এইখানে এটা আমাদের কাছে আছে। ওকে, সো সেম ওয়েতে এটা হচ্ছে পুং গ্যামেটোফাইটের পার্টটা, যেখানে আমাদের বৈতক এক্সাইন থাকে, অন্ততক ইনটাইন, এটা হচ্ছে থাকে ইউজুয়াল ওয়েতে। সো আমরা এটা দেখবো আবার কিছুক্ষণ পরে। আর ওভারঅল তুমি যখন স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ দেখবা তখন তুমি এই অংশগুলো দেখবা। সো স্ত্রী গ্যামেটোফাইটের অনেকগুলো ফিগার আসলে তোমাকে আঁকতে হয়। আর যেটা বললাম যে নিষেক ক্রিয়ার কেসে নিষেক ক্রিয়া চাইলে এটা তোমার হচ্ছে ওই যে আমরা যেরকম গর্ভাশয়গুলো আঁকি না, অর্থাৎ সাতের পার্সপেক্টিভে যেভাবে আমরা রাখছি, তো ওই গর্ভাশয়টা আঁকবা, একটা নালি দিয়ে দিবা, দ্যাটস ইট। এখানে তেমন আর কোনো ঝামেলা নেই, না চাইলে নাও আঁকতে পারো। নিষেক ক্রিয়ার কেসে মেইনলি তোমার পরিণতিগুলা সুন্দরভাবে এক্সপ্লেইন করতে হয়, ঠিক আছে? আর চাইলে একটা গর্ভাশয় যেটা, এই গর্ভাশয়টা হচ্ছে দিতে পারো অর্থাৎ সাতের মতো, যেটা তোমাদের আমি বললাম যে অর্থাৎ সাথে যখন তুমি আঁকছো এইভাবে। ফার্স্ট একটা তুমি গর্ভদণ্ড গর্ভমুণ্ড আঁকবা, দেন এখান থেকে তুমি হচ্ছে কি করবে, একটা নালি দিয়ে দিবা। নালি দিয়ে এটা ভেতরের অংশ তুমি কিছুক্ষণ আগে এখানেই আঁকছো, সো ওইটাই ওভারঅল দিতে হবে। সো ম্যান্ডেটরি না, আসে কম বাট ওভারঅল এই জায়গাগুলো ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে কিন্তু আমরা অধ্যায় 10, যেটা অধ্যায় 10, এটা হচ্ছে স্টার্ট করতে পারি। দুইটা জিনিস আসলে আছে, তাহলে আমরা মুভ করতে পারি। সো স্টার্ট করি পুং গ্যামেটোফাইট, এরপর স্ত্রী গ্যামেটোফাইট হচ্ছে দেখবা। আর এই যে জিনিসটা এটা আমি আগে আঁকছি আর কি, সো আমার দেখবা শার্ট হুট করে চেঞ্জ হয়ে গেছে। ওকে, অবস্থাও চেঞ্জ হয়ে গেছে এটাই। ওকে, আচ্ছা, গ্যামেটোফাইট মানে হচ্ছে কি? গ্যামেট তৈরির একটা প্রক্রিয়া, রাইট? এখন পুং গ্যামেটোফাইট মানে হচ্ছে কি যে আমি পুং গ্যামেট তৈরি করবো যে প্রক্রিয়ার মাধ্যমে। এখন পুং গ্যামেটটা মানে হচ্ছে কি যে গ্যামেট মানে এমন একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবা যেটা হচ্ছে দুইটা অংশ মিলিত হয়ে আরেকটা অংশ তৈরি করবে। যেমন মানুষের ক্ষেত্রে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে মানুষের জাইগোট তৈরি হয় মানুষের ক্ষেত্রে। তো ওই যে শুক্রাণু বা এই যে ডিম্বাণু মানুষের, এটাও একটা গ্যামেট। তো গ্যামেটের কথা অলওয়েজ মাথায় রাখবা এইভাবে যে গ্যামেটটা হচ্ছে যদি আরেকটা জীব তৈরি করতে হয়, ঠিক আছে? গ্যামেটের অলওয়েজ কি হয়, একটা গ্যামেট আরেকটা দেহ থেকে গ্যামেট এসে মিলিত হয়। ঠিক একইভাবে তুমি এখন পড়বা পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট, এই দুইটা যদি মিলিত হয় তাইলে উদ্ভিদ তৈরি হবে আবার। বুঝতে পারছো? তাহলে পুং গ্যামেটোফাইটে কি তৈরি করবো, পুং গ্যামেট তৈরি করবো। স্ত্রী গ্যামেটোফাইটে কি তৈরি করবো, স্ত্রী গ্যামেট তৈরি করবো। ঠিক আছে? সো এই যে জায়গাগুলো যে গ্যামেটের আসলে যেই বা এই যে মিলনের যে ব্যাপারগুলো আমরা আসলে দেখি, সো এইটা এখন আমরা দেখবো। সবার আগে কি দেখবো, সবার আগে দেখবো হচ্ছে আমাদের কাছে এখানে পুং গ্যামেটোফাইট যেটা, সেটা। তো পুং গ্যামেটোফাইট আমরা কিসের মধ্যে পাই? এই যে কিছুক্ষণ আগে তুমি পড়লা যে ভাই আমরা এই যে পরাগধানীটা পাইছি, এই যে পরাগধানীটা পাইছি, এই পরাগধানীর এটার ভেতরে পরাগ রেণু থাকে। পরাগধানীর ভেতর কি থাকে, পরাগ রেণু থাকে। সেই পরাগ রেণুর ভেতরে আমাদের এখানে গ্যামেটোফাইটটা হয় এবং পরাগরেণু কীরকম হয়, এরকম কাটা 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 স্পাইক টাইপের হয়, স্পাইক টাইপের হয়। সো আমরা ডিরেক্টলি হচ্ছে এখান থেকে আঁকি, ঠিক আছে? তুমি জাস্ট একটা সিকোয়েন্স আঁকতে পারো বা 2-3টা সিকোয়েন্স আঁকতে পারো, কোনো সমস্যা নেই। ইভেন তুমি উপর থেকে নিচেও আঁকতে পারো, তাও সমস্যা নেই, ঠিক আছে? আমি জাস্ট একটা দেখাই দিচ্ছি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ধরো জিনিসটা হচ্ছে কি যে আমাদের কাছে এইটা যেটা, এটা হচ্ছে কি আমরা এখন একটা আমাদের কাছে যে পুং কেশর আছে বা পুং স্তবকের অংশ, সেটা হচ্ছে আঁকতেছি ভালোভাবে। সো এটা এতটুকু আঁকলেই হবে। সো এই যে জায়গাটা আছে, এই জায়গাটা থেকে আমাদের কাছে কি আসছে, এই জায়গাটা থেকে আমাদের কাছে আসছে হচ্ছে, আমি জাস্ট একটু জুম করি তাহলে তোমাদের জন্য দেখতে সুবিধা হবে। এই যে জায়গাটা আছে, এই জায়গাটা থেকে কি আসছে আমাদের কাছে, এইখান থেকে আসছে হচ্ছে আমাদের পরাগ রেণু। আচ্ছা, পরাগ রেণু জিনিসটা কীরকম? পরাগ রেণুর জন্য তুমি যে কাজটা করবা, জাস্ট এটা হচ্ছে এই যে এরকম মানে গোল করে দিবা। এটা হচ্ছে কি কাটা 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 কাটা, ঠিক আছে? কাটা 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 কাটা, এটা হচ্ছে সেই পরাগ রেণু যেখানেও দিবা কি কাটা কাটা আছে। এখন তুমি যদি এইটার ভেতরে খেয়াল করো, এই যে পরাগ রেণুটা আছে, এই পরাগ রেণুর ভেতরে যদি তুমি একটু খেয়াল করো, মানে তুমি কাটছো এটা, কাটার পরে তুমি যদি উপর থেকে দেখতে যাও, দেখবা কি জানো? এখন আসে হচ্ছে গোল্লা আঁকি কিছু।
এখন আসলে হচ্ছে 2-3টা গোল্লা আঁকি, এখন গোল্লা আঁকার সময় এসে পড়েছে, ঠিক আছে? সো কী করবো আমি ফার্স্টে দেখো, যে আমি ফার্স্টে এইখান থেকে নিলাম, এবং এইখান থেকে জিনিস খেয়াল রাখবা, ধরো এই যে আমি আঁকতেছি না, আঁকার সময় দেখো আমি কিন্তু এটাকে মোটামুটি কাটছি, মানে এটাকে এইভাবে কাটছি, কাটার পরে এখন আমি ভিতরের অংশ দেখতেছি, ঠিক আছে? সেরকমভাবে 2-3টা আমি আসলে এইখানে এঁকে নিচ্ছি। আঁকার সময় সেকেন্ড যেটা আছে এটা একটু ফাঁকা রাখবা, এই দেখো এই জায়গায় একটু ফাঁকা রাখছো, দেখছো? এই জায়গাটা ফাঁকা রাখছো। ধরো এরপরে যেটা আঁকবা, মানে সিকোয়েন্সিয়ালি তুমি আঁকতেছো, রাইট? তুমি ধরো এরপরে যেটা আঁকবা সেটারও চেষ্টা করবে একটু এরকম ফাঁকা রাখতে নিচের দিকে। কেন ফাঁকা রাখতেছো দেখাচ্ছি, সমস্যা নেই কিছুক্ষণ পরে। সো এটা এখন আঁকছো, এখন এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে তুমি বাহিরের যে অংশটা আছে এখানে কাটা কাটা দেওয়া শুরু করবা, কিন্তু ফাঁকা ফাঁকা দিবা, দেখো এই যে এতটুকু রাখছো, আবার নতুন করে শুরু করবা, আবারও কি করবা, নতুন থেকে শুরু করবা, এই যে এই জায়গাটায়, এই জায়গাটা ফাঁকা থাকে, ঠিক আছে? সো আমরা হচ্ছে এই অংশটুকু আঁকলাম। সো এবার যে জিনিসটা দেখো, যে এই যে জায়গাটা আছে, এই যে এই বাহিরের জায়গাটা, এটা হচ্ছে বহিতক, আর এই যে ভেতরের যে অংশটা, এই যে দেখো একটা ফাঁকা হয়ে গেছে, এই যে লেয়ারটা আছে, এটাকে আমরা বলতেছি কি, এটাকে বলতেছি হচ্ছে আমরা অন্ততক। এবার এটার ভিতরে 2 ধরনের নিউক্লিয়াস আমরা পাবো। একটা হচ্ছে এরকম ধরো একটু কমা শেপ আঁকবা, ঠিক আছে, একটা কমা শেপ আঁকবা, আরেকটা হচ্ছে তুমি কি আঁকবা, একটা গোল শেপ আঁকবা। তো এইখানে আমার কাছে এই যে নিউক্লিয়াসটা, এটা হচ্ছে জনন নিউক্লিয়াস। জনন মানে কি, জনন মানে ডেফিনেটলি এখানে যে কোনো কিছু মিলন আছে, তার মানে গ্যামেটের ব্যাপার স্যাপার আছে, তাহলে এই জনন নিউক্লিয়াসটা থেকে গ্যামেট তৈরি হয় পরবর্তীতে। আর এটাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস। কেন? কারণ এইটা হচ্ছে নালীর মধ্যে চলে যাবে, এটা কি পরাগ নালিকার মধ্যে চলে যাবে। তো এর পরের অংশেই তুমি দেখবা কি, পরের অংশে তুমি আবারও এরকমভাবে কি দিবা, কাটা 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 দেওয়া আগে। আচ্ছা, তো এই অংশে কি দেখবা, এই অংশে দেখবা হচ্ছে যে এইখান থেকে একটু করে এরকম একটা নালিকা বের হয়েছে, এই জন্যই আমরা ফাঁকা দিছিলাম, যেন হচ্ছে এটা বের হইতে পারে, বুঝতে পারছো? তো এই যে এইখান থেকে আমরা এখানে দিলাম, এখন সবার আগে এটার ভেতর কে যাবে জানো, সবার আগে এটার ভেতর যাবে হচ্ছে এই যে নালিকা নিউক্লিয়াসটা না, সেটা। তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে কি, এটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের পরাগ নালিকা, অর্থাৎ পরাগ রেণু। পরাগ রেণুর ভেতরে এই যে এটার ভেতর থেকে নালিকাটা বের হয়েছে, এটাকে পরাগ নালিকা বলা হচ্ছে। এখানে কোন নিউক্লিয়াসটা যাবে, নালিকা নিউক্লিয়াস যাবে। আর এটার পেছনে তোমার ফলো করতে করতে আসে হচ্ছে আমাদের জনন যে নিউক্লিয়াসটা, সেটা। আচ্ছা, তো কিছুক্ষণ পরে দেখা যায় কি, এই নালিকাটা আরও বড় হয়, এটার পরে এই স্টেপটা, এই স্টেপের পরে এই স্টেপটা। তো এইখানে কি হয়, এখানে দেখা যায় নালিকাটা হচ্ছে আরও বড় হয়, যখন আরও বড় হয়েছে, এইখানে যখন তোমার এই যে নালিকা নিউক্লিয়াসটা সামনে যাইতে থাকে, এটা আগাতে আগাতে এই যে গ্যামেটটা আছে না, বা এই যে আমাদের কাছে যে জনন নিউক্লিয়াসটা আছে না, এই জনন নিউক্লিয়াসটা এবার কনভার্ট হয় কিসে, জনন নিউক্লিয়াসটা এবার 2টা পুং গ্যামেটে কনভার্ট হয়। কিসে কনভার্ট হয়, 2টা পুং গ্যামেটে, অর্থাৎ এটা একটা আর এই হচ্ছে মনে করো 2টা। তাহলে কি হলো, এই যে আমাদের জনন নিউক্লিয়াসটা, এটা 2টা পুং গ্যামেটে, এই যে নালিকা নিউক্লিয়াসটা এটা সামনের দিক বরাবরই কি আছে, অগ্রগামী আছে, আর বাদ বাকি তো তুমি এখানে দিবাই কাটা 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 কাটা। তাহলে ওভারঅল আমি কি বলতে পারি, যখন তুমি দেখতেছো এটা হচ্ছে বহিতক, এই ভেতরটা অন্ততক, এটা হচ্ছে জনন নালিকা নিউক্লিয়াস, এটা হচ্ছে জনন নিউক্লিয়াস, এটা হচ্ছে পরাগ নালিকা, এর মধ্যে কে গেছে, নালিকা নিউক্লিয়াস, পেছনে আছে জনন নিউক্লিয়াস। কিছুক্ষণ আরও যখন আগাইছে, জনন নিউক্লিয়াসটা এবার পরিণত হয়ে গেছে কিসে, পরিণত হয়ে গেছে আমাদের 2টা পুং গ্যামেটে। সো এটাই হচ্ছে আমাদের এখানে পুং গ্যামেটোফেটের বিভিন্ন উৎপত্তির হিসাব। আমরা হচ্ছে এবার একটু মার্কিং করে দিই, তাহলে তোমাদের জন্য ধরতে সুবিধা হবে। আচ্ছা, সো এইটা মোটামুটি আঁকলে তোমার হয়ে যাবে। এখন তোমরা যে কাজটা করতে পারো এটা আঁকা শেষে, সেটা হচ্ছে কি, যে এইখানে বিভিন্ন ডট 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 বা হচ্ছে বিভিন্ন দাগ দিয়ে তুমি জাস্ট বুঝাইতে পারো যে আচ্ছা এখানে কিছু একটা ছিল। জাস্ট বেশি ফাঁকা যেন না লাগে, এই জন্য ধরো তুমি হচ্ছে এটা দিতে পারো, চাইলে কোনো সমস্যা, এটা ম্যান্ডেটরি না, মেইনলি তোমার আঁকার যে ক্ষেত্রে সেটা। So আমি তোমাদের সবার আগে হচ্ছে যেগুলো আঁকতে হবে, যে অংশগুলো আঁকতে হবে সবার আগে, সেগুলো হচ্ছে আগে পড়াই দিলাম, এরপরে হচ্ছে এই অংশগুলো তুমি চাইলে হচ্ছে এই যে ফাঁকা অংশগুলো। সো এইখানে আমাদের কাছে অলরেডি দেখো যে আমরা হচ্ছে ডট ডট দেওয়া শেষ, এবং আমরা লাস্টে চিত্র লিখে দিছি যে পুং গ্যামেটোফাইটের বিভিন্ন যে ধাপ সেটা। তো এরপরে আমরা হচ্ছে আমাদের পরের যে অংশটা সেটা হচ্ছে মুভ করতে পারি, সেটা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের যে বিভিন্ন ধাপগুলো আছে সেটা। সো এটা বেশ গুরুত্বপূর্ণ পরের অংশটা। এবার আমরা পড়বো হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের বিভিন্ন ধাপ, এবং এই কনসেপ্টটা পড়ার আগে তোমাদের আমি বলবো 2টা জিনিস। কখনো যদি দেখো মাতৃকোষ, এটা ডিপ্লয়েড হয়, কখনো যদি দেখো যে রেণু, এটা হচ্ছে হ্যাপ্লয়েড হয়। এখন ধরো আমি তোমাকে বললাম স্ত্রী রেণু মাতৃকোষ, তাহলে এটা কি, যেহেতু রেণু আছে মাতৃকোষ আছে, এখন কি হবে, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? মাতৃকোষ যেহেতু আছে, এটা ডিপ্লয়েড থাকবে বেশিরভাগ ক্ষেত্রে, এটা মাথায় রাখবা যে যখন তোমার মাতৃকোষ থাকবে এটা হচ্ছে ডিপ্লয়েড, ঠিক আছে? এখন স্ত্রী রেণু মাতৃকোষ ডিপ্লয়েড বা 2n, এইটা যদি বিভাজিত হয়ে স্ত্রী রেণুতে পরিণত হয়, মানে কি, স্ত্রী রেণু কি, হ্যাপ্লয়েড, যেহেতু রেণু আছে। স্ত্রী রেণু মাতৃকোষ কি, ডিপ্লয়েড।
তাহলে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েডে গেছে, তার মানে এখানে কি হয়েছে, মিওসিস হয়েছে। এবং আমরা জানি যে যখন মিওসিস হয় তখন 4টা হ্যাপ্লয়েড তৈরি হয়, 4টা হ্যাপ্লয়েড, তাই না? তো আমরা এখানে 4টা হ্যাপ্লয়েড দেখতে পারবো, যার মধ্যে 3টা হ্যাপ্লয়েড বা 3টা রেণু মারা যায়, একটা মাত্র রেণু থাকে, একটা মাত্র স্ত্রী রেণু থাকে। কেন জানো ওই 3টা রেণু মারা যায় কেন? সব মানে একটা রেণু সবগুলো পুষ্টি নিজেই খেয়ে ফেলে, বুঝছো? তো ওই একটা রেণুর মধ্যে কি থাকে, একটা নিউক্লিয়াস, রেণু যেহেতু কি থাকে, হ্যাপ্লয়েড, তাহলে এখানে একটা নিউক্লিয়াস থাকে। ওই একটা নিউক্লিয়াস যেটা হ্যাপ্লয়েড আছে, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, ও হচ্ছে এরপরে বিভাজিত হয় মাইটোসিস প্রক্রিয়া। এরপরে সে 2টা 4টা 8টা এরকম নিউক্লিয়াস তৈরি করে এবং অনেকগুলো কোষ তৈরি করে, গৌণ নিউক্লিয়াস, ডিম্বাণু, সহকারী কোষ প্রতিভা, অনেক কিছু বললাম। এখন আসলে আমরা আঁকতে আঁকতে তোমাকে হচ্ছে কনসেপ্টগুলো আমি বলে ফেলবো, অ্যান্ড দেন তোমার জন্য আরও সহজ হবে ব্যাপারগুলো রিলেট করা। সো ফার্স্ট একটা কম্পাস নিলাম, কম্পাস নেওয়ার পরে এখন কি করতেছি, কম্পাস নেওয়ার পরে হচ্ছে আমি একটা অর্ধবৃত্ত আঁকতেছি। কম্পাস নেওয়ার পরে কি আঁকছি, এই যে অর্ধবৃত্ত আঁকতেছি ডাবল লেয়ারে, ঠিক আছে? ফার্স্ট এটা আঁকছি না, এরপরে তুমি দেখো আমি হচ্ছে এটা কি করতেছি, ডাবল লেয়ার একটা অর্ধবৃত্ত আঁকছি, ঠিক আছে? সেই যে ডাবল লেয়ার অর্ধবৃত্ত আঁকলাম, একটু এটাকে লম্বা করে বড় করলাম, ঠিক আছে? একটু লম্বা করলাম, একটু হচ্ছে বড় করলাম, এই হচ্ছে এখানে কথা। এখন এটাকে আমরা কি করবো, এটাকে হচ্ছে ভাগ ভাগ করে দিয়ে বোঝাচ্ছি। এটা হচ্ছে আমাদের কাছে কি বিভিন্ন কোষ বা আবরণী কোষের মাঝখানে পড়ছে। এবার একটা বড় কোষ এই যে এইখানে দিব, এই যে বড় কোষ, যেটা হচ্ছে ধরো এই যে নিউক্লিয়াসটা বেশ সুগঠিত মনে হচ্ছে এইটা, ঠিক আছে? এবার এর আশেপাশে আরেকটা আবরণী দিলাম আমরা, এতটুকু দিলাম, ওকে। এখন তোমার যা ইচ্ছা তুমি হচ্ছে এটাকে কোষ দিয়ে বা কোষ ছাড়া যেটা তোমার ভালো লাগে তুমি হচ্ছে এখানে র্যান্ডমলি হচ্ছে কোষ এরকম দিতে পারো, ঠিক আছে? এইভাবে তুমি হচ্ছে বিভিন্ন কোষের অংশ দিতে পারো। মেইনলি তোমার এই যে অংশটা, এটাই হচ্ছে স্ত্রী রেণু মাতৃকোষ, এটা হচ্ছে স্ত্রী রেণু মাতৃকোষ, এটাই হচ্ছে বিভাজিত হবে আস্তে আস্তে। তো হচ্ছে আমার কি আছে, সংরক্ষিত আছে। এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে আমার স্ত্রী রেণু মাতৃকোষ। আচ্ছা, সো এরপরের যে অংশটা আঁকবা ওইটাই তুমি দেখাবা যে এই অংশটা মাঝখানে চলে আসছে, এই অংশটা কি আসছে, মাঝখানে চলে আসছে, জাস্ট এটার বিকাশ হচ্ছে এই জিনিসটা বোঝানোর জন্য কি আসছে মাঝখানে। এবং তুমি যে কাজটা করবে এবার তুমি পুরো চারিদিকেই হচ্ছে গোল দিবা, চারিদিকেই কি করলা, চারিদিকে হচ্ছে গোল দিলা, ঠিক আছে? এবং এটা কি করবা, ডাবল লাইনিং করবা, আবার ডাবল লাইনিং, দেখো ডাবল লাইনিং করতেছি আমি এটাকে, তুমি একটু দেখো, দেখলেই হচ্ছে বুঝতে পারবে যে আমি আসলে কী করতেছি জায়গাটাতে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তাহলে এবার আমি কী করবো, ডাবল লাইনিং যেহেতু করছি এটা হচ্ছে সাইড দিয়ে এবার আমার দিয়ে দিতে হবে। সো এইটা এবার আঁকা শেষ। এবার কী করবো, এই যে সেন্ট্রাল অংশটায় আমি হচ্ছে আমার স্ত্রীর মাতৃকোষটা এখানে দিলাম, আর বাদ বাকি যে অংশগুলো, এই বাদ বাকি অংশগুলো তুমি হচ্ছে এরকমভাবে দাগ দাগ দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এইভাবে। তারপর ধরো আরও কিছু এখানে তুমি কোষের অংশ দিতে পারো, তাও সমস্যা নেই কোনো, ঠিক আছে? তুমি দিলা, এটা সমস্যা নেই। আর তার চারিদিকে কী করবে, একটু এরকম ট্রফির মতো দিয়ে দিবা আর কি, যেরকমভাবে, ওকে। জাস্ট কী করলা, এটা জাস্ট হচ্ছে আবৃত অবস্থায় আছে। সো এই ট্রফির মতো দিয়ে দিলা, কী করলা, ট্রফির মতো হচ্ছে এখানে দিয়ে দিলা, দ্যাটস ইট। সো ফার্স্ট হচ্ছে এখানে ছিল বিকাশ হচ্ছে, এই দুটো স্টেপ দ্বারা বোঝানো হচ্ছে যে স্ত্রী রেণু মাতৃকোষ যেটা, ওটা হচ্ছে বিকাশ হচ্ছে। এবার যে ঘটনাটা ঘটবে, এই যে স্ত্রী রেণু মাতৃকোষটা, এইটার হচ্ছে মিওসিস হবে। মিওসিস হলে এটা কি, এটা হচ্ছে স্ত্রী রেণু মাতৃকোষ, এখানে ডিপ্লয়েড আছে, মিওসিস হয়ে 4টা কোষে কনভার্ট করে, তাই না? মিওসিস হলে কয়টা হয়, 4টা। তুমি এবার যে কাজটা করো, তুমি এবার একটা বক্স আঁকো, এবার হচ্ছে একটা বক্স আঁকো, লম্বা করে একটা বক্স আঁকো, ঠিক আছে? সো আঁকছো না? এখন তুমি এখানে 4টা কোষ আঁকবা, কী করবা, জাস্ট সিম্পলি 4টা কোষ আঁকবা, আর কোনো ঝামেলা নেই এখানে তোমার। তাহলে কি হলো, এগুলো হচ্ছে স্ত্রী রেণু মাতৃকোষ, যেহেতু এটা মিওসিস হয়েছে 4টা কোষ তৈরি করছে, এগুলো হচ্ছে কি স্ত্রী রেণু, এগুলো হচ্ছে হ্যাপ্লয়েড। এবার যে ঘটনা ঘটবে, এই যে 3টা আছে, এই 3টার সব খাবারে একা খেয়ে ফেলবে, এই ব্যক্তি এই 3টার খাবার খেয়ে ফেলবে, বুঝছো? তাহলে এই 3টা মরে যাবে, আর এই 3টা হয়ে যাবে এখন বিশাল বড়। সো এই জায়গাটায় তোমার এবার আমাদের পরের স্টেপটা চলে আসছে। পরের স্টেপটা কি আসতেছে, দেখাবা যে এরা মরে গেছে, এদের কাছে নিউক্লিয়াসই নেই। মরে গেলে তার নিউক্লিয়াস থাকে না ভাই, এই যেটাও মরে গেছে, এই যে এটাই হয়ে গেছে, এইটা এবার এটাই হয়ে গেছে, ওকে। তারপরে আবার হচ্ছে এটা ধরো এরকম হয়ে গেছে, আর এইটা এবার হচ্ছে ফুলে ফেপে উঠছে, ঠিক আছে? এইটা এবার কি হয়েছে, ফুলে ফেপে উঠছে, যেরকম ধরো। এবং এটার এখানে কি আছে, আমার কাছে নিউক্লিয়াসটা বেশ প্রমিনেন্ট আর কি। সো এইটা আমাকে দেখাইলা যে এখানে 3টা রেণু মারা গেছে, এগুলো কিন্তু প্রত্যেকটা স্ত্রী রেণু, একটা হ্যাপ্লয়েড, সবাই স্ত্রী রেণু। তাহলে এই প্রথম 3টা স্ত্রী রেণু মারা গেছে, একটা হচ্ছে বড় হয়েছে। এখন এইটার ভেতরে কি একটা নিউক্লিয়াস আছে না, এই যে নিউক্লিয়াসটা, এখন আমাদের শুরু হবে এই নিউক্লিয়াসটার ফাইনাল বিভাজন। এই নিউক্লিয়াসটা এবার দেখো একটা আছে না, যদি এবার মাইটোসিস বিভাজন হয় তাহলে আমাদের কাছে কি হবে, আমি জাস্ট এবার না জাস্ট নর্মালি হচ্ছে আঁকবা, ঠিক আছে? আমাদের সাথে তুমি জাস্ট নর্মালি আঁকো, তাইলেই হচ্ছে হবে, সিম্পলি হচ্ছে সোজা দিয়ে আঁকো, এটাই যেটা, এটাই আঁকো, সমস্যা নেই কোনো। শেল দিয়ে আঁকতেছো, তাহলে এখানে কি আছে, এখানে হচ্ছে
আমাদের কাছে একটা নিউক্লিয়াস আছে, এবার একটা নিউক্লিয়াস কি হয়ে যাবে, দুইটা নিউক্লিয়াস হয়ে যাবে, এবং কি করবে জানো, দুইটা নিউক্লিয়াস হওয়ার পরেও দুইটা দুই প্রান্তে পাঠিয়ে দিবে, একটা এক প্রান্তে এইখানে পাঠাবে আর একটা এই প্রান্তে পাঠাবে। তাহলে কি হলো ঘটনাটা বলো তো, যে ওর এখানে একটা নিউক্লিয়াস ছিল, বিভাজিত হয়ে দুইটা হয়েছে, দুইটা হয়ে একটা এই প্রান্তে আরেকটা এই প্রান্তে। এবার কি হবে দেখো তুমি, এবার হচ্ছে এই নিউক্লিয়াসটা আবার বিভাজন হবে, এই নিউক্লিয়াসটা আবার বিভাজন হবে। একটু চিকন করে রাখতে পারো তুমি, কোনো সমস্যা নেই, চাইলে স্ট্র্যান্ডমলি একটা শেপ দিবা আর কি, তুমি একটা বক্সের মধ্যে এটা দেখাচ্ছ আর কি। তো কী হচ্ছে এই জায়গায়, এইটা আবার বিভাজিত হবে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, ঠিক আছে। তারপরে আবার কি হবে, তারপরে সে আবারও তুমি তীর চিহ্ন দিয়ে আঁকো, যে এবার কি হচ্ছে, এবার এইটা আবার বিভাজিত হবে, ঠিক আছে। বেশ মজা, খালি বিভাজিত হচ্ছে কি, মাইটোসিস বিভাজন হচ্ছে এখানে, কিন্তু সব সব কি হচ্ছে, মাইটোসিস বিভাজন হচ্ছে। তো এবার কি হবে দেখো, একটা থেকে দুইটা, একটা থেকে দুইটা, তাহলে দুইটা থেকে কয়টা হবে, চারটা, 1 2 3 4, 1 2 3 4, এই দেখো 1 2 3 4। এবার মজার ঘটনাটা বোঝো, এইখান থেকে একটা নিউক্লিয়াস মাঝখানে আসবে, এইখান থেকে একটা নিউক্লিয়াস মাঝখানে আসবে, ঠিক আছে। সো এইখানে প্রতিটা নিউক্লিয়াসের অবস্থা কি আমাকে বলো ফার্স্ট, আমি যদি ওভারঅল এখানে আঁকি, যে আমার এই জিনিসটা হচ্ছে কি ভাইয়া, এই জিনিসটা হচ্ছে স্ত্রী রেণু মাতৃকোষ, যেটা হচ্ছে কি ডিপ্লয়েড, স্ত্রী রেণু মাতৃকোষ, মাতৃকোষ যেহেতু এটা হচ্ছে ডিপ্লয়েড, এটাও হচ্ছে কি, এটা হচ্ছে স্ত্রী রেণু মাতৃকোষ, এটা হচ্ছে মাঝখানে দেয়া আছে। আচ্ছা, দুইটাই আমি আঁকলাম। এবার এইখানে কি হয়েছে, এবার এইখানে হচ্ছে মিওসিস হয়েছে, তাহলে মিওসিস হয়ে 2n থেকে কি হয়ে গেছে, এরা প্রত্যেকে হয়ে গেছে স্ত্রী রেণু, তাই না। আমরা কি বলতে পারি, এখানে হচ্ছে 4টি কি তৈরি হয়েছে, স্ত্রী রেণু তৈরি হয়েছে, 4টি স্ত্রী রেণু। আচ্ছা, রেণুগুলো হচ্ছে কীরকম হবে, হ্যাপ্লয়েড হবে। আচ্ছা, তাহলে স্ত্রী রেণু থেকে এবার এই যে যেটা আসলো একটা মাত্র, এটাও হচ্ছে কি, এটা হচ্ছে আমরা বলি নষ্ট হয়েছে এটা, তাহলে আমরা বলতে পারি 3টি স্ত্রী রেণু নষ্ট, বা আমরা বলতে পারি 3টি নষ্ট প্রায় স্ত্রী রেণু। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের যেটা ভালো আছে, তাহলে এইটা এখন কি অবস্থায় আছে, হ্যাপ্লয়েড অবস্থায় আছে, রাইট। আচ্ছা, তাহলে এইখান থেকে যদি মাইটোসিস হয়, এইখান থেকে কি হয়েছে, এখান থেকে হচ্ছে মাইটোসিস হয়েছে, মাইটোসিস হলে এইটাও কি হ্যাপ্লয়েড, এটাও হ্যাপ্লয়েড, আবার মাইটোসিস হয়েছে, তাহলে কি হয় বলো, মাইটোসিস হলে কি থাকে, যা থাকে তাই হয়, তাহলে হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড আসছে, আবারও এটাও হ্যাপ্লয়েড, এটাও হ্যাপ্লয়েড, এন আর এন, এটাও হ্যাপ্লয়েড, এটাও হ্যাপ্লয়েড, এন আর এন। এবার যদি আবার মাইটোসিস হয়, তাহলে কি হবে, তাহলে এটাও হ্যাপ্লয়েড, সবই হ্যাপ্লয়েড, সবই হ্যাপ্লয়েড। এবার যে ঘটনাটা ঘটবে, এবার একটু দেখো, এবার খুবই গুরুত্বপূর্ণ কিছু অংশ আমরা এখানে দেখতে পারবো, সেটা হচ্ছে কোনটা দেখো, সেটা হচ্ছে তোমার এই যে জায়গাটা আছে, ঠিক আছে, আমি জাস্ট লাস্টেরটা একটু এরকম চোখা করে রাখতেছি। সো এই জায়গায় কি হবে, এইখান থেকে একটা হ্যাপ্লয়েড, এখান থেকে একটা হ্যাপ্লয়েড, এই একটা হ্যাপ্লয়েড আর হচ্ছে কি এই আরেকটা হ্যাপ্লয়েড, একটু এটা মিক্স করে রাখবা। সো এই দুইটা মিলে এখন কি হবে, এইটাও এন, এটাও এন, তাহলে দুইটা মিলে কি হয়েছে, 2n হয়েছে না। তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে কি ডিপ্লয়েড নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস, গৌণ কেন্দ্রিকা। আর এখন তাহলে এইখান থেকে যদি চলে আসে, এখানে কয়টা নিউক্লিয়াস আছে, 3টা, এই 3টা নিউক্লিয়াস এবার একত্রিত হবে, এই 3টা নিউক্লিয়াস কি হলো, আবার একত্রিত হয়েছে। সো এইটাকে এবার আমরা বলবো প্রতিপাদ কোষ। কেন বলতেছি আগে দেখো, আগে ফার্স্টে এখানেও কয়টা আছে, 3টা কোষ না, এই 3টা কোষের মধ্যে 2টা কোষ ছোট হয়, একটা কোষ বড় হয়, আরেকটা কোষ এই যেরকম থাকে, দেখছো, 2টা কোষ ছোট, একটা কোষ বড়। তাহলে বুঝো কিন্তু এখান থেকে একটা আসলো, এখান থেকে একটা আসলো, তাহলে এই দুইটা এখানে, এখানে 3টা থাকলো সমান সাইজের, এখানে 3টার মধ্যে 2টা ছোট, একটা বড়, তাহলে এদের নামগুলো কি একটু বলো তো। এই যে 3টা কোষ, এই 3টা কোষকে আমরা বলছি প্রতিপাদ কোষ, প্রত্যেকে 3টা কোষকে কি বলা হচ্ছে, প্রতিপাদ কোষ, 3টাই। কেন, কারণ এইটা এটার প্রতিবাদে, মানে উল্টা দিকে আছে, প্রতিবিম্বে আছে, চিন্তা করো, এটার প্রতিবিম্বে আছে। আর এই যে দুইটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে গৌণ কেন্দ্রিকা, কেন্দ্রে আছে, এবং এটা গৌণ মানে পরে তৈরি হয়েছে, এবং এটার অবস্থা কি 2n না, এখানে প্রত্যেকে কিন্তু এন, এটাও এন, এটাও এন, এটাও এন, এটাকে তুমি 3n বলতে পারবা না, 3n অবস্থায় নাই এরা, কিন্তু এরা একসাথে আছে, তাহলে n + n 2n অবস্থায় আছে। এবার এইটা যেটা আমরা বলি, এখানে দুইটা অংশ, বড় যেটা, এটাই হচ্ছে আমার সেই ডিম্বাণু, এটাই হচ্ছে আমাদের সেই ডিম্বাণু। আর এই যে দুইটা অংশ আছে, এই ডিম্বাণুকে হেল্প করতেছে, ডিম্বাণুকে কি করতেছে, হেল্প করতেছে। তাহলে এই হচ্ছে আমাদের কাছে কি, সহকারী কোষ, ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাছে কি, সহকারী কোষ। তো আশা করি তোমরা এই জায়গাটা হচ্ছে বুঝতে পারছো। আমার এখানে কারেন্ট চলে গেছে, তা হচ্ছে চলতেছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো। সো এই জায়গাটা আশা করি তোমরা দেখতে পারছো যে এটা হচ্ছে সহকারী কোষ, ঠিক আছে। সো আমরা যদি ওভারঅল তোমাদের পুরোটা এখানে মার্ক করে দেখাইলাম যে কি কি আসতেছে, যে আমাদের এখানে প্রতিপাদ কোষ আছে, গৌণ কেন্দ্রিকা আছে, ডিম্বাণু আছে এবং সহকারী কোষ আছে। আমি আরেকটু কাছে এনে দেখাই, তাহলে আশা করি তোমাদের সমস্যা হবে না। সো এই হচ্ছে ওভারঅল কথা, প্রতিপাদ মানে উল্টা দিকে আছে, এটা হচ্ছে গৌণ কেন্দ্রিক, এটা ডিম্বাণু, এটা সহকারী কোষ, ওকে। আর বাদ বাকি তো এটা আমরা অলরেডি দেখেই ফেললাম। এখন লাস্টে আমরা কি লিখবো, চিত্র স্ত্রী গ্যামেটোফাইটের বিভিন্ন ধাপ, ওকে। সো দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের কাছে এখানে ওভারঅল কথাবার্তা।
সো আমি আশা করি তোমরা হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছো। আমি জাস্ট একটু এখানে লাইট দিয়ে দেখাই দিলাম তোমাদের যে এইখানে হচ্ছে কি, এখানে হচ্ছে যে স্ত্রীরেণু মাতৃকোষ ফার্স্টে ছিল, এরপরে হচ্ছে এটা ছিল মিওসিস হয়ে স্ত্রীরেণু হয়েছে, হ্যাপ্লয়েড 3টা নষ্ট হয়ে যায়, একটা হয়, তারপরে আবার 2টা হয়, 4টা হয়, এরপরে কয়টা হয়, এরপরে হচ্ছে 4টা থেকে আমি বলতে পারি যে এখানে প্রায় তোমার হচ্ছে 8টা হয়েছে, 8টার মধ্যে 2টা মাঝখানে চলে আসে, 3টা এখানে থাকে। সেটা প্রতিপাদ কোষ, গৌণকেন্দ্রিকা, ডিম্বাণু বা সহকারী কোষ, এটি হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের কি বিভিন্ন ধাপ। সো আশা করি তোমরা পুরো ব্যাপারটা হচ্ছে ভালোভাবে বুঝতে পারছো। সো এই হচ্ছে এখন বর্তমানে আমার এইখানের কন্ডিশন, লাইট টাইট কিছু নাই বলতে পারো, বাদ বাকিগুলো আসলে চলে গেছে, কিছু হচ্ছে জেনারেটারে চলতেছে। সো আই হোপ সো এইটা ভালোভাবে এঁকে যদি আঁকো ভালো হয়, তাহলে আশা করি জীবন হচ্ছে অন্ধকার হবে না, ঠিক আছে। সো দ্যাটস ইট, আমরা হচ্ছে আমাদের অধ্যায় 11 এই পার্টটা শেষ করতে পারছি। অধ্যায় 10 শেষ, এবার আসি হচ্ছে অধ্যায় 12তে। অধ্যায় 10-এর মাত্র 2টা ফিগার ছিল, এবার অধ্যায় 12তে এসে ফিগার নাই আসলে। তুমি কি বাঘ ভাল্লুকের তো ফিগার রাখবা না, তো এইখানে একটা জিনিস আছে ফিগারের মতো, বাট আসলে ফিগার না, তোমাদের দেখাই দিই। এই যে এটা খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল, এটা জাস্ট তীর চিহ্ন দিয়ে দিয়ে কে কারে খাইছে এই জিনিসগুলো বলা হয়। আর ওভারঅল এখানে যেগুলো আছে এইগুলার কেস, এইগুলার ব্যাখ্যাও তোমাদের কাছে দেয়া নেই, যে অন্তর্গঠন যেগুলো তোমার দেয়া আছে, ওকে, এগুলো কখনো আসেও না, অন্তর্গঠনের ব্যাখ্যা কখনো তোমাকে আসলে লিখতে হয় না। সো অধ্যায় 12 আসলে খুবই আমাদের জন্য রিল্যাক্সিং যে নাই। এবং তোমাদের একটা জিনিস দেখাই, এই জিনিসগুলো কিন্তু আমি আমার বই থেকে তোমাদের দেখাচ্ছিলাম। এবং মজার ব্যাপার দেখো, আমি আমার বইটাকে আমার সময় 2 ভাগ করছিলাম। একটা সাজেশন দিই, যারা হচ্ছে সামনে অনেকে তোমরা হচ্ছে এইচএসসি এর সময় পড়তেছো, তোমরা এইচএসসি 27 হতে পারো, 28 হতে পারো, বই কাইটা ফেলো, বুঝছো, বই কাইটা কয়েকটা ভাগ করে ফেলো, রিল্যাক্সড লাগবে। আমি আমার যে জুলজি ওইটাও মানে ভাগ করে ফেলছিলাম, ভাগ করে ফেললে পড়লে রিল্যাক্স লাগে, যে আচ্ছা বই তো বেশি বড় না, পড়াই যাবে। তো এই কাজটা তুমি এইচএসসি ব্যাচ হও, 27, 28, যে কোনো এইচএসসি ব্যাচ হও, কিংবা তুমি যদি সামনে অ্যাডমিশন দিয়ে থাকো, এটা হচ্ছে ফলো করতে পারো। এবং ক্লাসটা শেষ করার পরে সবার আগে তোমরা হচ্ছে আমাকে জানাবা তোমরা বুঝতে পারছো কিনা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টটা দেখার পরে। প্রত্যেকটা পার্টের প্লেলিস্টের লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে। সো আমাকে অবশ্যই জানাবো তোমরা কতটুকু বুঝছো। তোমরা যদি বুঝে থাকো, কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে, আঁকা শিখে থাকো, আমি অত ভালো আঁকতে পারি না, কিন্তু আমি আঁকা ধরে ধরে তোমাকে দেখাইতে পারি যে আমি কোন কাজগুলো আসলে করছিলাম। তো অবশ্যই আমাকে জানাবা। এবং তোমরা যারা হচ্ছে বায়োলজি নিয়ে আসলে বিভিন্ন বিষয় জানতে চাও, বা হচ্ছে বায়োলজির ক্লাসগুলো করতে চাও, ডেফিনেটলি সাফারিং ফ্রম বায়োলজি যেই চ্যানেলটার সাথে কোলাব আছে, সামনে এখানে দেখবা যে তুমি এইচএসসির যে বিভিন্ন ক্লাস এখানে আছে, বা হচ্ছে তোমার ভার্সিটি যে ক্লাসগুলো সেগুলো হচ্ছে এখানে থাকবে। সো এখানে জয়েন হয়ে থাকবা। আর যারা মেডিকেল প্রিপারেশন নিতে যাচ্ছ, তারাও হচ্ছে আমার সাথে এই চ্যানেল বা অন্য চ্যানেলে যুক্ত থাকতে পারো। বিশেষ করে আমি মেইনলি কাজ করি মেডিকেল নিয়ে, যেহেতু মেডিকেলে পড়তেছি আর কি। আর যারা হচ্ছে সামনে ভার্সিটি প্রিপারেশন নিবা, ভার্সিটি বায়োলজির জন্য হচ্ছে আমরা এই যে চ্যানেল আছে বা এই জায়গাগুলো সবগুলো হচ্ছে একসাথে থাকবে। ওকে, সো একটা কমিউনিটি আমাদের গ্রো হোক, এটা হচ্ছে চাই। যেহেতু হচ্ছে চেষ্টা করতেছি যে তোমাদের জন্য ইউনিক ইউনিক কন্টেন্ট দেওয়ার, এবং এক্স্যাক্টলি যেগুলো কাজের সেগুলো কাজে আসার। সো যখন তোমাদের একসাথে কমিউনিটি নিয়ে কাজ করবো, আমার জন্য জিনিসটা হচ্ছে আরো বেশি ভালো লাগার কাজ করবে। এবং সবচেয়ে বেশি ভালো লাগে বিশেষ করে তোমাদের কাছ থেকে, যে আমি তোমাকে হচ্ছে এই কন্টেন্ট গুলো দিলাম বা হচ্ছে এই জিনিসগুলো পড়াই দিলাম, তোমাদের কাছে আমার একটা জিনিস প্রাপ্য থাকবে, কি জানো? প্রাপ্য থাকবে হচ্ছে যেদিন তোমাদের সাথে আমার অফলাইনে দেখা হবে, আমাকে 1 কাপ চা খাওয়াই দিও, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কাছ থেকে আমার সিনিয়র হিসেবে, এটা হচ্ছে কি আমার একটা ট্রিট পাওনা রইলাম। ওকে, তো ভালো থাকো, সুস্থ থাকো। চিত্রের এই ক্লাসটা হচ্ছে টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকো। জানাও ওকে, ঠিক আছে না, এক্সাম ভালো দিয়েছো। ওকে, আল্লাহ হাফেজ।